আচ্ছা, আগের দিন পড়াশোনায় কারো কিছু অসুবিধা আছে? পড়াশোনা বুঝতে কিছু অসুবিধা আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো জয়ন্ত। স্যার, মেকানিজম ও লাইট মিটার ইন্টারাকশনে কেস ওয়ান এর ক্ষেত্রে ওই যে নেগেটিভ সাইনটা কি জন্য স্যার? ই ইন্টারনাল এনার্জিটা মিউ ইলেকট্রিক্যাল ইন্টু হ্যাঁ, ওই ইন্টারাকশন এনার্জি ইলেকট্রিক ফিল্ড। ফর্মুলা যদি তুমি বের করো তাহলে ওটাই বেরোয় আর কি। হ্যাঁ, মানে ইন্টারাকশন এনার্জি ফর্মুলাটা যদি তুমি বের করো তাহলে কিন্তু বেসিক্যালি ওটাই বেরোবে। হ্যাঁ, আমরা অঙ্কটাকে কষিনি, অঙ্কটাকে কষবো। হুম, মানে অঙ্কটাকে কষলে তখন ব্যাপারটা তুই পরিষ্কার বুঝতে পারবো যে কি করে অ্যাকচুয়ালি নেগেটিভ সাইনটা আসছে। ঠিক আছে? স্যার, হ্যাঁ। ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ইনডিউসের ট্রানজিশন হায়ার দেন অফ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কেন? হুম, সেটাও বলবো, সেটার জন্য একটু ওয়েট করো, বলবো। আজকে তো লেখাই আছে, তো আজকে তো আমরা কি আলোচনা করবো সেখানে তো বলাই আছে না, যে মোর অ্যাবাউট লাইট ম্যাটার ইন্টারাকশন। আগে তো লাইট ম্যাটার ইন্টারাকশন জাস্ট শুরু হয়েছিল, আজকে তো সেটা নিয়ে বেশ কিছুটা আলোচনা আমরা করবো। ঠিক আছে স্যার। এন ই লাইট ফোটন মানে কি? কি কি? এন নিহিলেট ফোটন। কি কি বটন? আমি টাইপ করে দিই। আসলে তোমার ওই কথাটা একটু কেটে কেটে যাচ্ছে, মানে এই মানে মানে হেজি আওয়াজ আসছে। কি এটা বললো, যে শুনেছো সে একটু বলে দাও তো বাবা। না, আমার স্ক্রিন শেয়ার করেছে, আমি কিছু দেখতে পাবো না। মানে আমি কিছু দেখতে পাবো না এমনিতে। আবার আমি কমাতে করতে চাইছি না, মিনিমাইজ করতে চাইছি না। আরেকবার বলতে পারো চাইলে, বা কেউ যদি দেখিস সে একটু স্যার বলে দিত। এন আচ্ছা, অন্য স্যার অ্যানিহিলেট স্যার অ্যানিলেট ফোটন কি একটা মানে জিজ্ঞেস করছে আপনাকে? কি কি পটন? অ্যানিলেট কি একটা ফোটন? অ্যানিলেট। আমি কি এরকম কোনো কথা লিখেছি কোথাও? না স্যার, লিখেন ওটা তো জানি। না না, আমি কি বলেছি, বা আমি কি কোথাও লিখেছি? না না না। ও আচ্ছা, সেটাই। তাহলে আমাকে আর বলছো কেন? যেখানে দেখেছো সেখানে ডিকশনারি দেখো, গুগল দেখো, করে দেখো। ক্রিয়েশন অফ ফোটন, অ্যানিহিলেশন অফ ফোটন, সে ধরনের কথা তো আমি উল্লেখ করিনি। হুম, সেগুলো পরে দেখা যাবে। সেটা আপনি কি বোর্ড শেয়ার করেছেন? স্যার বোর্ড দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। কেন রে, বোর্ড শেয়ার করেছি তো। স্যার শুধু ল্যাগ আসছে স্যার। স্যার শুধু ওই রেকর্ডিং এর ওই রেকর্ডিং এর ইয়েটা পোর্শনটা আসছে। আসছে। বোর্ড হ্যাঁ, শেয়ার করে বাকিটা ব্ল্যাক দিতে। আসছে পুরো। এই রে, বোর্ড শেয়ার করেছি তো। না না, মানে নেটের কি অসুবিধা হচ্ছে নাকি জানা থেকে। বোর্ড শেয়ার করেছি তো। দাঁড়া। হ্যাঁ, দেখো এখন স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এখন থেকে। এখন এখন ফুল স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাঁ তো। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। হুম, হুম, হুম। চলো তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছি সেখান দিয়ে একটুখানি বলি। মানে what we have discussed in the last lecture, দেখো আমরা যেটা করেছিলাম আগের দিনে, যে মলিকুলার স্পেকট্রোস্কোপির ইন্ট্রোডাকশনটাকে দিয়েছিলাম। স্পেকট্রোস্কোপি তার এক
একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা এবারে এখানে আমরা যেটা বলেছিলাম যে আমাদের যে 3 রকমের অ্যাপ্রোচ আছে মলিকুলার স্পেকট্রোস্কোপিটাকে থিওরিটিক্যালি বোঝার। একটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, একটা সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, একটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ। আমরা বেসিক্যালি সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ফলো করব, সেটা আমরা বলেছিলাম। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাপ্রোচটা হবে হচ্ছে সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। আচ্ছা, এই সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচে তোমার মলিকুলটাকে তোমাকে কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করতে হবে। molecule is considered as a quantum mechanical object molecule is considered as a quantum mechanical object এটা। এবং কোন একটা পার্টিকুলার মলিকুলে যে বিভিন্ন রকমের মোশনস থাকতে পারে, ট্রান্সলেশন, রোটেশনাল, ভাইব্রেশন, ইলেকট্রন ইত্যাদি ইত্যাদি, সেই সব জিনিসগুলোকে আমরা আলোচনা করেছিলাম এটা। তাহলে মলিকুল ইজ কনসিডার্ড এ কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্ট, আর লাইট ইজ অ্যাজিউম টু বি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইটকে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়, সেটা ক্লাসিক্যাল থিওরিতে। তার মানে লাইটটাকে ক্লাসিক্যালি ট্রিট করা হচ্ছে, মলিকুলটাকে কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, এবারে মলিকুলটাকে যখন আমি কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করছি, সেখানে আমি ওই বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন এইটাকে দিয়ে যাতে আমি এটা দেখাতে সমর্থ হয়েছিলাম যে টোটাল মলিকুলের যে টোটাল এনার্জিটা, সেটাকে তুমি অ্যাডিটিভলি সেপারেবল ফর্মে লিখতে পারো। যে বিভিন্ন রকমের যে মোশনস আছে, ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, ভাইব্রেশনাল মোশন, ইলেকট্রনিক মোশন, তাদের যোগফল হিসেবে তুমি লিখতে পারছো। আর ওয়েভ ফাংশন ফর দ্য মলিকুল, সেটাকে তুমি মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল ফর্মে লিখতে পারবে। ট্রান্সলেশনাল ওয়েভ ফাংশন, রোটেশনাল ওয়েভ ফাংশন, ভাইব্রেশনাল ওয়েভ ফাংশন এবং ইলেকট্রনিক ওয়েভ ফাংশনের গুণফল হিসেবে লিখতে পারবে। এবং এই বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটা যদি থাকে, তাহলে আমার লাইফ অনেক সিম্পল হয়ে যাচ্ছে। আমি স্পেকট্রোস্কোপিগুলোকে জাস্ট মানে একটা মলিকুলার স্পেকট্রোস্কোপি ভাবছি, তাহলে মলিকুলটা অ্যাজ এ হোল সে একটা স্পেকট্রোস্কোপি বা সে লাইটের সঙ্গে ইন্টারাক্ট করবে, কিন্তু আমি বিভিন্ন রকমের মোশনের সঙ্গে যে রিলেটেড স্পেকট্রোস্কোপিগুলোকে আমি সেপারেট চ্যাপ্টারে পড়তে পারবো। মানে যখন রোটেশনাল স্পেকট্রোস্কোপি, আচ্ছা প্রথমেই হচ্ছে ট্রান্সলেশনাল স্পেকট্রোস্কোপি হয় না, তার কারণ জাস্ট বলা হয়েছিল যে ট্রান্সলেশনাল এনার্জি যেহেতু কন্টিনিউয়াস বা কোয়াসি কন্টিনিউয়াস হচ্ছে, সেখানে সমস্ত মলিকুল সমস্ত লাইট, সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করবে বলে সেখান থেকে কোনো স্পেকট্রোস্কোপি করে কোনো লাভ হবে না। কিন্তু রোটেশনাল বা ভাইব্রেশনাল বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি আছে, এবং সেগুলোকে তুমি সেপারেট চ্যাপ্টারে পড়তে পারবে। যখন রোটেশনাল স্পেকট্রোস্কোপি ভাববো তখন করবো, তখন ভাইব্রেশনাল বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ফর দ্য টাইম বিং না ভাবলে চলবে, বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি ভাবলে রোটেশনাল বা ইলেকট্রনিকটাকে যে সাইডে সরিয়ে রাখলে চলবে, বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি যখন পড়বো তখন রোটেশন বা ভাইব্রেশন সরিয়ে রাখলে চলবে। কিন্তু পরে দেখবো যে অ্যাকচুয়ালি যখন তুমি রোটেশন ভাইব্রেশন খুব পাশাপাশি আছে বলে তুমি রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি একসাথে তোমাকে কনসিডার করতে হয়, বা ভাইব্রেশনাল ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি একসাথে থাকার জন্য তোমার ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ভাইব্রেশনাল এফেক্ট কোর স্ট্রাকচারটাকে দেখতে হয়, বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে রোটেশনের এফেক্ট, অর্থাৎ একটু ধরতো আমার ওই প্রথমটা 4 আর তারপরটা 36, আমার ওই মাঝেরটা নেই, আর বাঁদিকেরটা চারটা 4 নম্বর যেটা সেটা। হ্যাঁ, যেটা বলছিলাম যে যেটা কথা হচ্ছে যে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে তোমাকে রোটেশন বা ভাইব্রেশনাল এফেক্ট তোমাকে দেখতে হতে পারে। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে ভাইব্রেশনাল এফেক্টটাকে বলা হয় কোর স্ট্রাকচার, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি রোটেশনাল এফেক্টটাকে বলা হয় ফাইন স্ট্রাকচার। এগুলো দেখতে হবে, কিন্তু প্রথমে অন্তত
আমরা জাস্ট প্রত্যেকটা স্পেকট্রোস্কোপিকে আলাদা আলাদা করে জাস্ট দেখে নিতে পারবো। এটা এটা পড়েছিলাম। আর আমি খুব শর্টলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলা হয়েছিল, মানে ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যেটা থিওরি সেইটা নিয়ে যে সামান্য কথাবার্তা বলা হয়েছে, মানে একটা ভীষণ ব্রিফ একটা ডিসকাশন জাস্ট করা হয়েছে। অর্থাৎ আমার খুব ডিটেলে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু আমি প্রথমেই খুব ডিটেলে যাচ্ছি না। হ্যাঁ, খুব ডিটেলে যাব না, তার কারণটা হচ্ছে যে মানে পার্টিকুলারলি 6 সেমিস্টারের যারা স্টুডেন্ট তাদের আমি একদমই কম সময় পাবো, কিন্তু আমাকে অনেকটা পার্ট কভার করতে হবে। এবং এই মলিকুলার স্পেকট্রোস্কোপির সাথে সাথে ফটোকেমিস্ট্রি আছে, কেমিক্যাল কাইনেটিক্সের একটা পার্ট আছে, তারপরে তোমার সারফেস কেমিস্ট্রি আছে, মানে একটা হিউজ সিলেবাস আছে। সেই জন্যে মানে মানে আমি একদম জাস্ট মানে 6 মাস ধরে যে মলিকুলার স্পেকট্রোস্কোপি প্রথম থেকেই পড়াবো, সেই মতো করে ফেঁদে পড়াবো, সেই জায়গায় কিন্তু আমি যাচ্ছি না। আমরা কিন্তু একদমই বিএসসি সিলেবাসে যেমন করে থাকে সেই রকমভাবে ফার্স্ট রাউন্ড আমি কভার করে দেবো 5-8টা ক্লাসের মধ্যে, 8-10টা ক্লাসের মধ্যে। তারপরে আমি ওটা ফিরে আসবো, মানে ফিরে এসে আর একটা আমি অ্যাডিশনাল ক্লাস দেবো, যে ক্লাসটা বেসিক্যালি হচ্ছে যারা এমএসসি স্টুডেন্ট এবং যারা অ্যাডভান্স লেভেলে মানে সিলেবাসের বাইরে অনেক কিছু পড়তে চাও আর কি। আমি দেখবে জাস্ট আমার ক্লাসগুলো তো পরপর করে থাকবে, এবং কোথায় কি ডাউটস থাকছে বা কোথায় কোন জিনিসটাকে একটু অন্যরকমভাবে খুব ডিটেলে পড়ার সুযোগ থাকছে আর কি, সেটা আমরা বলবো। এবং বিএসসি ছেলেদের নয়, এমএসসি ছেলেদের জন্য আমি কিন্তু যথেষ্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করে রেখেছি। আমি টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি পড়ে নিয়েছি, আমি ফেরমি গোল্ডেন রুল পড়ে নিয়েছি, আমি সেখান থেকে কীভাবে সিলেকশন রুলে ডেরিভেশন হয় সেসব জিনিসপত্রগুলোকে করে নিয়েছি। সেই জিনিসগুলোকে নিয়ে আমাদের অনেক আলোচনার কিন্তু সুযোগ থাকবে, ঠিক আছে। কিন্তু আমি এই যে নর্মাল 6 সেমিস্টারের ক্লাসে ওই ডিটেলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি না। আমাদের সিলেবাসটা তো আমরা দেখবো, সিলেবাসে যে জিনিসগুলো কভার করা আছে সেই জিনিসগুলো নিয়ে জাস্ট আমরা মূলত আলোচনাটাকে করবো, এটা। আচ্ছা, এবারে আমি আজকে কি নিয়ে আলোচনাটাকে করতে চাইছি। আজকে আমি যে জিনিস নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এরকম, হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে, সেটা মূলত হচ্ছে জাস্ট লাইট ম্যাটার ইন্টারাকশনসের মেকানিজমটা। লাইটের সঙ্গে মলিকুল বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সঙ্গে মলিকুল যে লাইট ম্যাটার ইন্টারাকশন, তার জাস্ট মেকানিজমটা জাস্ট একটুখানি বোঝার চেষ্টা করো। লাইট ম্যাটার ইন্টারাকশন তার মেকানিজমটা নিয়ে জাস্ট আমরা কথাবার্তা বলবো। দেখো, আগের দিন আমি এরকমভাবে বলেছিলাম যে একটা মলিকুল নিয়ে তুমি যখন কথাবার্তা বলছো, মলিকুলের ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকতে পারে। আর লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে। এবারে লাইটের ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে মলিকুলের ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ইন্টারাকশন হতে পারে, বা লাইটের ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে তোমার মলিকুলের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইন্টারাকশন হতে পারে, হয়ে সেখান থেকে যতক্ষণ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন এবং ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন তোমার ঘটছে। তাহলে যখন তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশনটা ঘটছে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন যখন হচ্ছে, তখন এখানে যেটা হচ্ছে যে ইন্টারাকশন অফ ইলেকট্রিক ফিল্ড of incident electromagnetic radiation or light interactions of electric field of incident electromagnetic radiation with electric dipole moment of the molecule. ইলেকট্রিক ডাইপোল ইনডিউসড ট্রানজিশনে মূলত হচ্ছে এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, এবং এখানে যেটা ইন্টারাকশন এনার্জি, যেটা আমি আগের দিন বলেছিলাম, সেটা ডেরিভেশনটাকে বলিনি,
কিন্তু সে ডেরিভেশনটাকে বলতে গেলে আবার অনেকটা সময় লাগবে, আমাদের সেই এর মধ্যে যাচ্ছি না। জাস্ট আমাদের স্পেকট্রোস্কোপি বোঝার জন্য কিছু ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম মেকানিক্যাল কিছু ইনফরমেশন আমার অলরেডি লাগবে, যেটা যে কোনো স্ট্যান্ডার্ড জায়গায় থাকবে বা আমার কাছেও জাস্ট করা আছে, আমরা পরে জিজ্ঞাসা বলে দেবো যে এই পার্টিকুলার কেসে যে ইন্টারাকশন এনার্জি, যেটা ইন্টারাকশন এনার্জি, ই ইন্টারাকশন এইরকম ভাবে তুমি লেখো, এটা হচ্ছে মাইনাস মিউ ইলেকট্রিক ইন্টু মাইনাস মিউ ডট ই। এই যে ইটা, এটা হচ্ছে তোমার মানে এনার্জির ইয়ের সাথে গুলিয়ে যদি না যায়, এটা হচ্ছে ইলেকট্রিক মানে ইলেকট্রিক ফিল্ড, মানে ইনসিডেন্ট লাইটে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এইরকম একটা ই দিয়ে জাস্ট এক্সপ্রেস করা হচ্ছে, আর ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটাকে জাস্ট তোমার সিম্পলি এই মিউ দিয়ে জাস্ট এক্সপ্রেস করা হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যদি এইটা হচ্ছে তোমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয়, আর এইটা যদি তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যেটা তার ডিরেকশন হয়, এবং এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এইটাকে তুমি লিখতে পারবে জাস্ট মাইনাস মিউ ইলেকট্রনিক এপসাইলন ইন্টু কস থিটা, এটা। আচ্ছা, এবং দেখো যে যদি এমন হয় যে ইফ মিউ অ্যান্ড ই আর along the same direction, তা শুধু অ্যালাইন হচ্ছে সেরকম না, তাদের সেম ডিরেকশনে যাচ্ছে, দেন যেটা হচ্ছে থিটার তখন 0 ডিগ্রি হয়ে যাবে, কস থিটা তোমার 1 হয়ে যাবে, এবং তখন যে ইন্টারাকশন এনার্জিটা সেটা হয়ে যাচ্ছে মাইনাস মিউ ইলেকট্রনিক ই, এইটা ইটস স্টেবিলাইজেশন। আর উল্টো দিকে যদি এমন হতো যে ইফ মিউ অ্যান্ড এপসাইলন আর ইন অপোজিট ডিরেকশন, উল্টো দিকে কাজ করছে যখন, দেন তুমি থিটাটাকে লিখবে, থিটাটাকে 180 ডিগ্রি লিখতে হবে, কস থিটার ভ্যালুটা তখন -1 হয়ে যাবে, এবং তখন যে ইন্টারাকশন এনার্জিটা সেটা হচ্ছে মিউ ইলেকট্রনিক ই, এটা হয়ে যাবে। তারপরে এটা দাঁড়াচ্ছে যে যদি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ড একই লাইন বরাবর হয়ে যায়, তাহলে স্টেবিলাইজেশন হচ্ছে, আর যদি তোমার অপোজিট ডিরেকশনে হয় তাহলে ডিস্টেবিলাইজেশন হচ্ছে। মানে এই যে ইন্টারাকশন এনার্জিটা নেগেটিভ, এটা ইমপ্লাই করছে তোমার স্টেবিলাইজেশন, আর এইটা করসপন্ড ইমপ্লাই করছে যে ডিস্টেবিলাইজেশন। হ্যাঁ, একটা হচ্ছে স্টেবিলাইজেশন, একটা হচ্ছে তোমার ডিস্টেবিলাইজেশন। আচ্ছা, আর এবারে কথাটা হচ্ছে যে এই যে তোমার মানে কথা হচ্ছে যে মানে একটা ইন্টারাক্ট করলো, একটা ইন্টারাকশন এনার্জি হলো, এবার সেই ইন্টারাকশন এনার্জিটা তোমার দু রকম তার এফেক্ট হতে পারে। এক হতে পারে যে মলিকুলটা লাইট থেকে এনার্জিটাকে নিল ইন্টারাকশনের জন্য, অথবা মলিকুল লাইটকে এনার্জি ছেড়ে দিল। যদি এমন হয় যে মলিকুল লাইট থেকে এনার্জিটা নিচ্ছে, তাহলে লাইটটাকে নিয়ে সে কি করবে, সে লোয়ার এনার্জি লেভেল থেকে আপার এনার্জি লেভেলে চলে যাবে, অর্থাৎ অ্যাবজর্পশন করবে। আর উল্টো দিকে যদি মলিকুল ইলেকট্রনকে ছেড়ে দেয়, তাহলে মলিকুল লাইটকে এনার্জি দিয়ে দেয়, তাহলে বেসিক্যালি তোমার এমিশন হতে, তার এনার্জি কমে যাবে এবং এমিশন হয়ে যাবে। ঠিক আছে, এবং সেটা ঠিক হবে, জাস্ট তোমাকে দেখতে হবে যে কি অ্যাকচুয়ালি হচ্ছে তার উপরে আর এটা। আর এবারে এই যে ইলেকট্রিক ডাইপোল ইনডিউসড ট্রানজিশনটা হচ্ছে, এখানে না একটা টার্ম বলা হয় যে একটা রেজোনেন্স কন্ডিশন অ্যাচিভ করতে হয়। তাহলে এই যে রেজোনেন্স কন্ডিশনের গল্পটা, কোয়ালিটেটিভলি রেজোনেন্স কন্ডিশন মানেটা কি? আচ্ছা, ক্লাসিক্যাল মেকানিক্সের রেজোনেন্সের একটা মানে আছে, আবার কোয়ান্টাম মেকানিক্সের রেজোনেন্সের একটা অন্য মানে আছে। আচ্ছা, ক্লাসিক্যাল মেকানিক্সে কি হচ্ছে রেজোনেন্স কন্ডিশনটা, ব্যাপারটা কিরকম না, তোমার ধরো ক্লাসিক্যাল মেকানিক্সের গল্পটা হচ্ছে এরকম, যে যদি ধরো দুটো ওয়েভ আছে, দুটো ওয়েভের মধ্যে রেজোনেন্স কন্ডিশন যদি অ্যাচিভ করে যায়, হ্যাঁ, তখন যেটা হয় আর কি, তাদের যে করেসপন্ডিং মানে যে তুমি পাথ ডিফারেন্স বলো, পাথ ডিফারেন্সের ল্যামডার ইন্টিগ্রাল মাল্টিপল হয়, বা ফেজ ডিফারেন্সটা হচ্ছে তোমার 2π ইন্টিগ্রাল মাল্টিপল হয় আর কি। তখন তোমার অ্যাকচুয়ালি কি বলবো, একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য হচ্ছে এনার্জি সে নিতে পারে। আবার উল্টো দিকে যদি এমন হয় যে
তোমার পাথ ডিফারেন্স হচ্ছে λ/2 এর অড ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে, বা তোমার ফেজ ডিফারেন্স হচ্ছে পাই এর অড ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে, তখন ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হয় এবং সেই মতো করে হচ্ছে এনার্জি সে রিলিজ করে। আচ্ছা, তাহলে এটা কথা হচ্ছে যে এই যে মানে তোমার এই যে এনার্জিটা নিচ্ছে বা এনার্জিটা ছাড়ছে থ্রু ইন্টারফেয়ারেন্স আর কি, সেটাকে তুমি এইরকম করে ভাবতে পারো। ধরো তুমি যখন ইলেকট্রিক ফিল্ডের কথা বলছো, ইলেকট্রিক ফিল্ড সবসময় এরকম দেখতে। ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে তোমার ধরো একটা, যদি এই ডিরেকশন বরাবর তুমি ইলেকট্রিক ফিল্ডটা বলো, ইলেকট্রিক ফিল্ডটা এইরকম একটা সাইন কার্ভের মতো দেখতে, মানে অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড, তো তবে সাইন কার্ভ বা কস কার্ভ এই টাইপের দেখতে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, তোমার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এই ধরনের দেখতে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এরকম ভাবে তোমার যায়। আর এবারে জাস্ট এইটাকে যদি তুমি ওয়েভ ভাবো তাহলে, হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি টুইন শুভ্র মাইতি জয়েন হতে যাচ্ছে, ওকে একটু জয়েন করাবেন, ও এসএমএস করছে আমাকে জয়েন করাতে বলছে। ও থাক, ও পরে তো এসছে ওর বাদে। দেখো আচ্ছা, দেখো যেটা হচ্ছে যে তোমার একটা লাইটের যে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, লাইটের ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে তোমার এখন অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড। আর এবারে যখন তোমার দুটো ওয়েভ যখন ইন্টারাক্ট করে, তাহলে ওয়েভের ইন্টারাক্ট করা মানে বেসিক্যালি সুপারপজিশন অফ ওয়েভস হয়। সুপারপজিশন ওয়েভসের জন্য কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে। তাহলে নিশ্চয়ই যেটা কথা সেটা হচ্ছে যে মলিকুলের সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু প্রপার্টি থাকবে যে এরকম অসিলেটিং হবে। এবং ইলেকট্রিক ডাইপোল উইন ইনডিউস ট্রানজিশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা সে বেসিক্যালি অসিলেটিং হয়। মানে ধরো আমি যদি বলি যে তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যেটা আছে আর কি, হ্যাঁ, মানে পার্টিকুলারলি আমি ধরো যদি রোটেশনাল স্পেকট্রোস্কোপিটাকে স্পেসিফিক এক্সাম্পল হিসেবে ধরি, রোটেশনাল স্পেকট্রোস্কোপি অর যেটাকে বলা হচ্ছে, পরে আমি বলবো এটা কেন মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি। রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি যখন তুমি দেখবে, সেখানে কি হচ্ছে না, এই প্রথম যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মলিকুলটা যখন রোটেট করে পিরিয়ডিক্যালি, তখন তার ডাইপোল মোমেন্টে একটা পিরিয়ডিক চেঞ্জ হয়। তার রোটেশনাল স্পেকট্রোস্কোপি থেকে এটা হয়, সেটা হচ্ছে যে প্রথম যে কথাটা ইম্পর্টেন্ট যে অনলি polar molecules are active in pure rotational spectroscopy. হ্যাঁ, তাহলে only polar molecules are active in pure rotational spectroscopy, ঠিক আছে। আচ্ছা, এবার পোলার মলিকুলের কেন পোলার মলিকুলগুলো শুধুমাত্র অ্যাক্টিভ হচ্ছে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি, জাস্ট ক্লাসিক্যাল কারণটা হচ্ছে এই যে পোলার মলিকুলের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে। মানে পোলার মলিকুল হ্যাভ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। এখানে পার্মানেন্ট মানে অবশ্যই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এটা পোলার মলিকুলের ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আছে। আচ্ছা, এবারে যখন এই পোলার মলিকুলটা রোটেট করে তখন তো একটা ডাইপোল মোমেন্টটাও বেসিক্যালি রোটেট করছে। মানে হোয়েন পোলার মলিকুল rotates its electric dipole moment also rotates, ঠিক আছে। আর এবার আমি জাস্ট চাইতে গেছি যে হোয়াট অ্যাবাউট a particular component what about a particular component of electric dipole moment? এটা আমি দেখতে চাই। জাস্ট তুমি ব্যাপারটা এইরকম করে ভাবো, ধরো আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিই, ধরো HCl একটা এক্সাম্পল আমি দিলাম, ঠিক আছে।
তাহলে HCl ধরো এরকম ভাবে HClটাকে লিখলাম। তাহলে HCl এর তুমি আচ্ছা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট সম্বন্ধে তোমার পরিষ্কার ধারণা আছে। আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস বলে একটা জিনিস পরে পড়াবো। হ্যাঁ, সেখানে তুমি দেখবে যে এই ডাইপোল মোমেন্টটা জাস্ট এই দিকে একটা এই ডিরেকশনে ডাইপোল মোমেন্টটা কাজ করছে। আর এবারে এইটাকে তুমি এক কাজ করো, ক্লকওয়াইজ ঘোরাও। আমি কতগুলো স্পেসিফিক ওরিয়েন্টেশনের কথা বলছি। ধরো একটা ওরিয়েন্টেশনে জাস্ট 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়ে গিয়ে জাস্ট এরকম হলো, যেখানে ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা এদিক থেকে এদিকে হয়ে গেল। তারপরে আবার ঘুরে গেল, ঘুরে গিয়ে তার ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা এখন এদিক থেকে এদিকে হয়ে গেল। তারপর এইরকম হয়ে গেল, ঘুরে গিয়ে ডাইপোল মোমেন্টের ডিরেকশন এদিক থেকে এদিকে হয়ে গেল। আবার এসছে ডাইপোল মোমেন্টটা আবার ঘুরে গিয়ে এই হলো এবং সেটা আগের ডিরেকশনে যা ফিরে গেল। তাহলে একটা মলিকুলকে আমি 360 ডিগ্রি রোটেশনটাকে ঘুরিয়ে এই জায়গা থেকে জাস্ট এই জায়গায় এসছি। এবার আমি একটা কাজ করছি, কি তুমি এক কাজ করো, কি তুমি যদি জেড কম্পোনেন্টটাকে জাস্ট সিম্পলি সরি এইভাবে না করে মিউ জেড লিখে একবারে, ধরো জেড কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, সে তার ওরিয়েন্টেশনটা কি হচ্ছে ঠিক আছে বোঝার চেষ্টা করো। ধরো আমি যখন রোটেশনটা হচ্ছে আমি একদম ফুল রোটেশনে পুরো জিনিসটাকে দেখবো, অর্থাৎ ফুল টাইম পিরিয়ড ধরে আমি পুরো জিনিসটাকে দেখতে চাইছি। মানে এক্ষেত্রে একই রকম ভাবে এখানে তুমি যেটা করছো এটাকে তুমি টাইম প্লট করছো, ধরো টাইম পিরিয়ডে তুমি জাস্ট প্লট করছো। হ্যাঁ, এটা টাইমের রেসপেক্টে প্লট করলে এরকম তুমি ওরিয়েন্টেশন দেখতে পাবে ইলেকট্রিক ফিল্ডে। আচ্ছা এবার এখানে যা জেড কম্পোনেন্ট অফ ডাইপোল মোমেন্ট তার কেমন ওরিয়েন্টেশনটা হচ্ছে দেখো। দেখো তোমার যেহেতু এই ভার্টিক্যাল ডিরেকশনটা জেড ডিরেকশন, তাহলে এর যে করসপন্ডিং কম্পোনেন্টটা সেটা বেসিক্যালি শূন্য। আর এর কম্পোনেন্টটা তার একটা কিন্তু ফাইনাইট ভ্যালু আছে, সেটা ধরো এ এতটা। আর এর যে করসপন্ডিং জেড কম্পোনেন্টটা সেটা আবার শূন্য। এর একটা দেখো তোমার ডেফিনাইট ভ্যালু আছে, সেটা হচ্ছে এই আগেরটার সঙ্গে সমান বাট ইন অপোজিট ডিরেকশন। আবার দেখো এইটা যখন তুমি দেখছো সেটা তোমার বেসিক্যালি শূন্য হচ্ছে। তার মানে যদি তুমি মনে করো যে এই শেয়ারটা কন্টিনিউয়াসলি রোটেট করছে, তাহলে তোমার ডাইপোল মোমেন্টের জেড কম্পোনেন্টটা কি হচ্ছে না, সে জিরো থেকে আস্তে আস্তে বাড়লো, বেড়ে গিয়ে সে বেসিক্যালি ম্যাক্সিমামে পৌঁছালো, আবার কমলো, কমে গিয়ে সে আবার নেগেটিভ দিকে চলে গেল, নেগেটিভ দিকে চলে গেলে আবার তার আগের জায়গায় ফিরে গেল। তার মানে দেখো যদি তোমার এই ওরিয়েন্টেশনটা জাস্ট সিম্পলি একদম একদম কন্টিনিউয়াস রোটেশন অফ দ্য পোলার মলিকুল যখন তুমি কনসিডার করছো, তখন জেড কম্পোনেন্ট অফ ডাইপোল মোমেন্ট দেখো সে কিন্তু পিরিয়ডিক্যালি এরকমভাবে চেঞ্জ হচ্ছে। তবে এটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে ডিউরিং রোটেশন জেড কম্পোনেন্ট of dipole moment changes periodically। তাহলে এই যে জিনিসটা পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে মানে বেসিক্যালি একটা অসিলেশন করছে। তাহলে এবারে দেখো জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করো যে এই একটা ওয়েভ ইলেকট্রিক মানে লাইটের ইনসিডেন্ট রেডিয়েশন বা ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড, আর মলিকুলে জাস্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট দেখো এটাও একটা ওয়েভের মতো, এটা একটা ওয়েভের মতো। এবার এই দুটো ওয়েভ তারা অ্যাকচুয়ালি ইন্টারাক্ট করছে, অর্থাৎ এই দুটো ওয়েভের মধ্যে একটা কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, এবং কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য তার এনার্জি গেইন বা এনার্জি লস হচ্ছে। তাহলে দিস টু ওয়েভস সুপারপোজ either constructively or destructively. Superpose either constructively or destructively। ঠিক আছে, তাহলে কনস্ট্রাকটিভলি বা ডিস্ট্রাকটিভলি তারা বেসিক্যালি সুপারপোজ করছে। এবারে যদি কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হয় তাহলে ফর কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স এনার্জি ইনক্রিজ মানে অ্যাম্পলিটিউড ইনক্রিজ করবে এবং সেই এনার্জি ইনক্রিজ করবে। আর যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হয়
এনার্জি ডিক্রিজ, মানে অ্যাম্প্লিটিউডের স্কোয়ার হচ্ছে এনার্জি, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে অ্যাম্প্লিটিউডটা বেড়ে যাবে, অ্যাম্প্লিটিউড বেড়ে গেলে এনার্জি তোমার ইনক্রিজ করবে, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য তোমার এনার্জিটা ডিক্রিজ করবে। আর এবার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য এটা তোমার মানে দরকার, মানে ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাথ ডিফারেন্স যেটা, তো ডেল্টা এক্স যদি বলি সেটা হচ্ছে এন ইন্টু ল্যামডা হবে, উইথ এন ইকুয়াল টু তোমার 1 2 3 ডট 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 ডট। আর ফেজ ডিফারেন্স যদি তুমি দেখো, ফেজ ডিফারেন্স ডেল্টা ফাই সেটা হচ্ছে এন ইন্টু 2 পাই হবে, 2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল হবে, আবার এখানে উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট ডট। এটা আর যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, মানে আসলে যেটা হচ্ছে এখানে না, তুমি যদি এইরকম করে ভাবো, আমি মানে কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটাকে জাস্ট বোঝাই, এই ধরো এইরকম ভাবে দুটো দুটো ওয়েভ ভাবো তুমি, তো এইখানে একটা ওয়েভ তুমি নাও, এখানে একটা ওয়েভ তুমি নাও, ধরো আমি জাস্ট ধরো দুটো ওয়েভ জাস্ট তুমি এইরকম ভাবে আঁকো, এখানেও আঁকো। এই যে দুটো ওয়েভ, এই দুটো ওয়েভ যদি তুমি যোগ করো বা সুপারপোজ করো, তখন রেজাল্টিং ওয়েভটা কি হবে? এটা জাস্ট এইখানে অ্যাম্পলিটিউডে জাস্ট সিম্পলি তোমার বেড়ে গেল। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি হয়ে যায়, তাহলে কি হচ্ছে না, বেসিক্যালি তোমার এই অ্যাম্পলিটিউডটা বেড়ে যাচ্ছে, আর অ্যাম্পলিটিউড যদি বেড়ে যায়, অ্যাম্পলিটিউডের স্কোয়ারটা কিন্তু এনার্জি রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, সেখানে জাস্ট তুমি দেখতে পাবে এনার্জিটা ইনক্রিজ করে যাবে। এবং এই পার্টিকুলার কেস অবশ্যই তুমি দেখো, জাস্ট মানে এই দুটো ওয়েভ জাস্ট বেসিক্যালি কি হচ্ছে না, তাদের এখানে এনটা অ্যাকচুয়ালি জিরো থেকেও স্টার্ট করা উচিত, মানে এটা এনটা অ্যাকচুয়ালি জিরো থেকে স্টার্ট করা উচিত, কেননা তোমার কোনো ফেজ ডিফারেন্সও না থাকতে পারে, বা কোনো পাথ ডিফারেন্সও কিন্তু না থাকতে পারে, অথবা যদি থাকে তাহলে অবশ্যই সেটা ইন্টিগ্রাল মাল্টিপল, হ্যাঁ, ইন্টিগ্রাল মাল্টিপল অফ 2 পাই বা ল্যামডা কাজ হতে হবে। তাহলে এই দুটো এই পার্টিকুলার কেসে বা দুটো ওয়েভের মধ্যে জাস্ট কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে, ইন্টারফারেন্স করে অ্যাম্প্লিটিউড বেড়ে গেছে, আর অ্যাম্প্লিটিউড যদি বেড়ে যায় তাহলে করসপন্ডিং এনার্জিটা বেড়ে যাবে। আর উল্টো দিকে যদি ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তুমি দেখো, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে পাথ ডিফারেন্স যেটা ডেল্টা এক্সটা, সেটা হচ্ছে এন ইন্টু ল্যামডা বাই 2 হবে, বা অন্যভাবে করতে গেলে এক সেকেন্ড, এটা বলা ভালো হচ্ছে এইরকম একবারে, এটা ধরো 2n+1 ইন্টু ল্যামডা বাই 2 উইথ n ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট ডট। যদি হয় তাহলে দেখো ল্যামডা বাই 2 এর একটা অড ইন্টিগ্রাল মাল্টিপল জাস্ট বোঝালো। আর পাথ ফেজ ডিফারেন্স যেটা, ফেজ ডিফারেন্স ডেল্টা ফাইটা, সেটাও তোমার 2n+1 ইন্টু পাই হয়ে যাবে, হ্যাঁ, উইথ n ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট ডট। এটা এবং এই পার্টিকুলার কেসে যেটা হচ্ছে, ধরো আমি জাস্ট একটুখানি দেখাই, বাচ্চাদের মতো করে দেখানো আর কি, জাস্ট ধরো একটা ওয়েভ হচ্ছে এরকম আছে, তার সঙ্গে যোগ করছো আর একটা ওয়েভ, যে ওয়েভটা হচ্ছে জাস্ট অপোজিট ফেজে আছে, এই ধরনের সিচুয়েশন ধরো। আর এবারে যদি এমন হয়ে যেত যে দুজনের অ্যাম্পলিটিউড এক্স্যাক্টলি এক, তাহলে তখন তুমি রেজাল্টেন্টটা যখন করবে তখন কি হবে, অ্যাম্পলিটিউডটা জাস্ট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই পার্টিকুলার জাস্ট ক্যান্সেল আউট হয়ে গেল,
ক্যান্সেল আউট হয়ে গেলে এরকম যে সিচুয়েশন তোমার হয়ে গেল। আর যদি তুমি দেখো যে এই অ্যাম্পলিটিউড এবং এই অ্যাম্পলিটিউড মধ্যে একটা ডিফারেন্স আছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আগের থেকে তোমার যা সিম্পলি কমে যাবে। ধর আমি এটা একদম একদম এক্স্যাক্টলি জিরোতেও পৌঁছে যেতে পারে, অথবা যদি তোমার থেকেও থাকে তার উপরেরটা একটু বেশি নিচেরটা একটুখানি কম, তাহলে অ্যাটলিস্ট হচ্ছে তোমার কমে যাচ্ছে, কমে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা জিরো হয়ে যাবে, এটা কমে যাবে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস যে তোমার কোনটা বেশি কোনটা কম ইত্যাদি ইত্যাদি আছে। এই পার্টিকুলার ক্ষেত্রে তোমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, মানে অ্যাজ ইফ যেন এইটা ইলেকট্রিক ফিল্ড আর এটা হচ্ছে তোমার জেড কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তাদের মধ্যে একটা ইন্টারাকশন হলে করে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে এনার্জি গেন হবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে এনার্জি লুজ হবে। আর এনার্জি যদি গেন হয় মানে মলিকুলার রেসপেক্টে যদি এনার্জি গেন হয় তাহলে তোমার অ্যাবজর্পশন হবে, এনার্জি লুজ হলে তোমার বেসিক্যালি এমিশন হবে। এটা আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমার মানে এখানে এই রেজোনেন্স কন্ডিশনটাকে একটুখানি পরে বলি। রেজোনেন্স কন্ডিশনটা এখন একটুখানি বুঝতে অসুবিধা হবে। আমি এক কাজ করি, এইটাকে না রেজোনেন্স কন্ডিশনটা এখানে হেডিংটা দিলে এটা তোমার লাগবে, মানে যেটা বেসিক্যালি যে ইন্টারাকশনটা হচ্ছে এবং সেই মতো করে মানে ওয়েভ ওয়েভ যদি ইন্টারাকশনস হয়, ওয়েভ ওয়েভ ইন্টারাকশনস হলে অ্যাকচুয়ালি কেমন সিচুয়েশনটা হয় সেটা আমি জাস্ট তোমাকে ক্লাসিক্যালি জাস্ট বললাম। আর এবারে যদি এইটাকে তুমি জাস্ট মেনে নাও তাহলে দেখো, তাহলে যেটা হচ্ছে যে তুমি যখন ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি দেখবে, অর্থাৎ এটাকে বলে আইআর স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই পার্টিকুলার কেসে যেমন আমি বললাম যে অনলি পোলার মলিকুলস আর অ্যাক্টিভ ইন পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি। তার কারণটা হচ্ছে যে যখন আমি শুধুমাত্র রোটেশনাল মোশন কনসিডার করছি, মলিকুলটা শুধুমাত্র জাস্ট রোটেট করার সুযোগটাই তাকে আমি দিচ্ছি। হ্যাঁ, তাহলে যখন সে রোটেট করবে তাকে শুধুমাত্র রোটেট করার জন্য যদি তাকে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টে পিরিয়ডিক চেঞ্জ হতে হয় তাহলে মলিকুলটা পোলার হতে হচ্ছে। কিন্তু ভাইব্রেশনের ক্ষেত্রে আমি যখন দেখব তখন ভাইব্রেশনাল মোশন অর্থাৎ মলিকুলকে তার ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে আমি ভাইব্রেট করার সুযোগ দেবো, এবং ভাইব্রেট করার সুযোগ দিলে যেটা হবে সেটা হচ্ছে এই যে হয়তো এমন হলো যে কোনো একটা পার্টিকুলার মলিকুল সে এমনিতে তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট ছিল না বলে মলিকুলটা হচ্ছে নন পোলার ছিল, কিন্তু যখন তার একটা পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন আমি কনসিডার করব, এই ভাইব্রেশনের সময় কিন্তু ডাইপোল মোমেন্ট একটা তৈরি হয়ে যেতে পারে। হ্যাঁ, যেমন ধরো তুমি কার্বন ডাইঅক্সাইডকে এক্সাম্পল হিসেবে ধরলে তুমি ব্যাপারটাকে বুঝতে ধরো কার্বন ডাইঅক্সাইডকে তুমি এক্সাম্পল হিসেবে ধরলে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এমনিতে নন পোলার এটা। আচ্ছা, এবারে আমি এর একটা পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন কনসিডার করছি। এবার আমি কনসিডার করছি দা অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোড। সিমেট্রিক বেন্ডিং মোডটাও দেখতে পারো, দুটো একই রকমের ব্যাপার। আমি যে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোডটাকে ধরো কনসিডার করি, তো অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোডের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো আমি এইরকম করে ব্যাপারটাকে ভাবি, ধরো তোমার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে ছবিটা ছিল এরকম দেখতে। আজ এবারে তোমার যখন ইয়ে হবে যেটাকে বলে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, মানে কি না একটা বন যখন তোমার বড় হচ্ছে একটা বন ছোট হবে, আবার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে এলো, তারপরে এই বনটা যখন ছোট হবে এই বনটা তোমার বড় হবে, আবার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে এলো, আবার তোমার এই বনটা যখন বড় হলো এই বনটা ছোট হলো, আবার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে এলো, আবার এই বনটা যখন ছোট হলো এই বনটা যখন বড় হলো এই বনটা ছোট হলো, আবার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে এলো। তো দেখো আমি এই রকম মানে একটা জাস্ট সিম্পলি কি করছি, সিম্পলি যেটা করছি সেটা হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোডটাই জাস্ট আমি কতগুলো আজের জন্য স্ক্রিনশট নিয়েছি, ঠিক আছে এটা। আচ্ছা দেখো, এই পার্টিকুলার কেসে মলিকুলটা ডাইপোল মোমেন্ট শূন্য, বা ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে 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 ডাইপোল মোমেন্ট শূন্য, কিন্তু এই পার্টিকুলার কেসে যখন এই নিচের দিকে সিও বনটা ছোট হয়ে গেছে, উপর দিকে সিও বনটা বড় হয়ে গেছে, তাহলে উপর দিকে বন্ড মোমেন্টটা নিচের থেকে জাস্ট সিম্পলি কি হয়েছে, নিচের থেকে তোমার বেড়ে গেছে বলে একটা ডাইপোল মোমেন্ট উপরের দিকে থাকবে। এই পার্টিকুলার কেসে একটা ডাইপোল মোমেন্ট নিচের দিকে থাকবে, এই পার্টিকুলার কেসে একটা ডাইপোল মোমেন্ট উপরের দিকে থাকবে, এই পার্টিকুলার কেসে একটা ডাইপোল মোমেন্ট তোমার নিচের দিকে থাকবে। তার মানে দেখো যে তুমি যদি এই ভার্টিক্যাল ডিরেকশনটাকে তুমি জেড ডিরেকশন বলো,
এক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যখন অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোড অফ ভাইব্রেশনটা হচ্ছে তখন মলিকুলটার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট শূন্য বটে, বাট ডিউরিং এ পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন ডাইপোল মোমেন্টে কিন্তু একটা পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে, বা ডিউরিং এ পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন ইনডিউস ডাইপোল মোমেন্টের কিন্তু একটা পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে। তাহলে মলিকুলটার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নাই, কিন্তু একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট আছে, সেই ইনডিউস ডাইপোল মোমেন্টের কিন্তু একটা পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে। তার মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে প্রথমে এই কথাটা বলার দরকার যে টু বি IR active there must be a periodic change of induced dipole moment during vibration. To be IR active there must be a periodic change of induced dipole moment during vibration about the equilibrium position. ইকুইলিব্রিয়াম পজিশনের অ্যাবাউটে ভাইব্রেট করার সময় কিন্তু তোমার একটা ইনডিউস ডাইপোল মোমেন্টে পিরিয়ডিক চেঞ্জ হতে হবে। আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস নিয়ে যখন আলোচনা করব তখন ইনডিউস ডাইপোল মোমেন্ট এবং পার্মানেন্ট ডাইপোল মোমেন্টের মধ্যে তফাৎটা তোমার কাছে পরিষ্কার হবে। তাহলে দেখো এই পার্টিকুলার কেসে যদি তুমি এই ডিরেকশনে জেড কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটাকে জাস্ট লিখতে চাও, কি হচ্ছে না দেখো এই পার্টিকুলার কেসে তুমি একটা পজিটিভ ডাইপোল মোমেন্ট তুমি পেলে, তারপর শূন্য হলো, তারপর তুমি নেগেটিভ পেলে, তারপর শূন্য হলো, তারপর তুমি আবার পজিটিভ পেলে, আবার শূন্য হলো, তারপর তুমি আবার নেগেটিভ পেলে, আবার শূন্য হলো অ্যান্ড সো অন। এটা তা যদি হয় তাহলে কি হচ্ছে দেখো, এই হলো, এই হলো, এই হলো, এই হলো, এই হলো, এই হলো। তো দেখো এক্ষেত্রেও দেখো তোমার একটা এই যে ইনডিউস ডাইপোল মোমেন্টে কিন্তু পিরিয়ডিক চেঞ্জটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। তাহলে এই যে জেড কম্পোনেন্ট অফ ডাইপোল মোমেন্টে যে পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে, এবার সেই ইলেকট্রিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এই যে মানে ভাইব্রেশনালি অ্যাক্টিভ বা IR অ্যাক্টিভ হতে গেলে মলিকুলটা পোলার হওয়ার কোনো দরকার নেই। মানে যেটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দ্য মলিকুল ডিড নট বি পোলার। ডিড নট বি পোলার, হ্যাঁ মলিকুলটা পোলার হওয়ার দরকার নেই, কিন্তু টু বি IR অ্যাক্টিভ দেয়ার মাস্ট বি পিরিয়ডিক চেঞ্জ অফ ইনডিউসড ডাইপোল মোমেন্ট ডিউরিং ভাইব্রেশন অ্যাবাউট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন ডিউরিং এ পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন বলা ভালো, ডিউরিং এ পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন। আসলে অনেক মলিকুলের ক্ষেত্রে যেমন কার্বন ডাইঅক্সাইডই অ্যাজ ফর এক্সাম্পল আর কি, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ভাইব্রেশন ডিগ্রিতে ফ্রিডম থাকতে পারে, সেখানে একটা পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন বললেই চলবে। টু বি IR অ্যাক্টিভ দেয়ার মাস্ট বি পিরিয়ডিক চেঞ্জ অফ ইনডিউসড ডাইপোল মোমেন্ট ডিউরিং এ পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন অ্যাবাউট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে আমি এখানে কি করলাম না, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোডটাকে কনসিডার করলাম। সিমিলার সিচুয়েশন হচ্ছে ফর সিমেট্রিক বেন্ডিং মোড। সিচুয়েশন ফর সিমেট্রিক বেন্ডিং মোড। আচ্ছা সিমেট্রিক বেন্ডিং মোডে কি হচ্ছে, ধরো তুমি কার্বন ডাইঅক্সাইডটাকে এইরকম ভাবে লেখো, প্রথমে এরকম ভাবে লিখলাম। আচ্ছা এবারে তোমার ধরো যে যখন বেন্ডিংটাকে কনসিডার করছো এইরকম ভাবে বেন্ড হতে পারে, তারপর আবার সে ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে এলো, তারপরে বেন্ডটা উল্টো দিকে হতে পারে, ঠিক আছে, তারপরে আবার সে ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে এলো, এরকম করে বেন্ডিংটা হচ্ছে। তাহলে এবারে তুমি যদি এইখানে জেড কম্পোনেন্ট ডাইপোল মোমেন্ট, এটা অবশ্যই উইথ টাইম আর কি, যদি তুমি প্লট করো এখানে উইথ টাইম যদি তুমি প্লট করো কি হবে, তাহলে এই ওরিয়েন্টেশনে জেড কম্পোনেন্ট ডাইপোল মোমেন্টটা শূন্য, কিন্তু এই বরাবর তার কিন্তু একটা ডাইপোল মোমেন্ট আছে, এখানে আবার শূন্য হলো, আবার এইখানে কিন্তু তার একটা ডাইপোল মোমেন্ট আছে, এখানে আবার শূন্য হলো। তার মানে এদিকে একটা পজিটিভ ডাইপোল মোমেন্ট তুমি পাচ্ছ, এখানে শূন্য হয়েছে, এখানে তুমি একটা নেগেটিভ ডাইপোল মোমেন্ট পাচ্ছ, এখানে আবার শূন্য হয়েছে অ্যান্ড সো অন। তা তুমি যদি ছবিতে দেখাও কি হবে, দেখো পরিষ্কার একটা
এই যে পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন অর্থাৎ বেন্ডিং এর সময় কিন্তু তোমার ডাইপোল মোমেন্ট একটা পিরিয়ডিক চেঞ্জ হয়েছে। এটা সেই জন্য এখানে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোডটা আইআর অ্যাক্টিভ, সিমেট্রিক বেন্ডিং মোডটা আইআর অ্যাক্টিভ, কিন্তু যখন তুমি সিমেট্রিক স্ট্রেচিংটাকে কনসিডার করবে, সিমেট্রিক স্ট্রেচিং মোড যখন তুমি দেখবে, সিমেট্রিক স্ট্রেচিং মোড মানে কি, তোমার এই দুটো বন্ড একই সাথে বড় হবে, একই সাথে ছোট হবে, অর্থাৎ এই দুটো এরকম রইলো, এবারে যখন বড় হবে দুটোই বড় হচ্ছে ইকুয়ালি, আবার আগের জায়গায় ফিরে এলো। আচ্ছা, যখন ছোট হচ্ছে দুটো একসাথে ছোট হচ্ছে, আবার আগের জায়গায় ফিরে এলো, অ্যান্ড সো অন। এবং দেখো এই যাই হোক না কেন প্রত্যেক ক্ষেত্রে যেহেতু এই বন্ডটা যতটা বড় হচ্ছে এই বন্ডটা ততটাই বড় হচ্ছে, করসপন্ডিং এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্টে কিন্তু সমস্ত ওরিয়েন্টেশনই কিন্তু শূন্য হচ্ছে, অর্থাৎ তুমি এই পার্টিকুলার কেসে কিন্তু ইন্ডিউস ডাইপোল মোমেন্টেরও কোনো পিরিয়ডিক চেঞ্জ তুমি দেখতে পাচ্ছ না। ঠিক আছে, তারপরে এটা দাঁড়াচ্ছে যে তুমি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি তুমি এক্সাম্পল হিসেবে ধরো, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যে তিনটে ভাইব্রেশনাল মোড আছে, সিমেট্রিক স্ট্রেচিং, অ্যাসিমেট্রিক স্ট্রেচিং আর সিমেট্রিক বেন্ডিং, এই যে মোডগুলো আছে, এই যে মোডগুলো, এইটা হচ্ছে আইআরএ ইনঅ্যাক্টিভ, এটা আইআরএ অ্যাক্টিভ, এটাও কিন্তু আইআর অ্যাক্টিভ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো এই যে একটা পার্টিকুলার মোড অফ ভাইব্রেশনের জন্য ডাইপোল মোমেন্টে তোমার পিরিয়ডিক চেঞ্জটা হচ্ছে, হ্যাঁ, তবে তোমার অ্যাকচুয়ালি এ হচ্ছে মানে কি বলে লাইট ম্যাটার ইন্টারাকশন করে সেই এনার্জি অ্যাবজর্ব বা ইমিট সে করতে পারছে। আর ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে তো অবশ্যই একই রকমের ব্যাপার না। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি তুমি যখন করবে, সেটা অ্যাটম বা মলিকুল যাই হোক না কেন, সেখানে ইলেকট্রনগুলোর তো একটা পিরিয়ডিক মোশন সবসময় থাকে আর কি। মানে জাস্ট এখানেও আমি বলে দিচ্ছি যে মানে মানে আচ্ছা একটুখানি লিখে নিই, এটা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে কি হচ্ছে। ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি or ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি। আচ্ছা, এই দেখো রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি অ্যাটমের হয় না, কিন্তু ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি এটা হচ্ছে ফর বোথ অ্যাটম অ্যান্ড মলিকুল, এই দুজনের ক্ষেত্রেই কিন্তু হয়। হ্যাঁ, মানে অ্যাটমের জন্য ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি হয়, আর মলিকুলের জন্য কিন্তু তোমার ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি হয়। এটা কিন্তু যখন আমি রোটেশনাল বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করলাম, সেটা কিন্তু শুধুমাত্র মলিকুলের ক্ষেত্রে হয়। আর অ্যাটমের ক্ষেত্রে তুমি তো জানো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, ঘুরতে মানে শুরু করেছিল যেরকম জায়গায়, একবার ঘুরে এসে সার্টেন টাইম পরে সে আবার আগের জায়গায় ফিরে আসবে, সে আগের জায়গায় ফিরে আসতে গিয়ে সময়টা লাগে, মানে টাইম পিরিয়ড বলছি। মলিকুলের ক্ষেত্রে কিন্তু ঠিক একই রকমের ব্যাপার। মলিকুলের ক্ষেত্রে হয়তো যেটা হলো যে মানে কোন থিওরি তুমি কনসিডার করছো, ভ্যালেন্স বন্ড থিওরি না মলিকুলার অরবিটাল থিওরি কনসিডার করছো, তার মতো করে হয়তো দেখা যায় যে ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসগুলোকে দিয়ে যে একটা পোটেনশিয়াল ফিল্ড, তার মধ্যে অ্যাজ এ হোল ঘুরে আসতে পারে, অথবা কখনো কখনো হচ্ছে কোন একটা ইলেকট্রন কোন একটা পার্টিকুলার যে নিউক্লিয়াস তার আন্ডারে থাকতে পারে। সে যাই হোক না কেন, যে যে ইন অ্যান অ্যাটম অর মলিকুল, অ্যাটম অর মলিকুল electron executes a periodic motion, মানে যে জায়গা থেকে শুরু করবে ঘুরে ফিরে সে একই জায়গায় ফিরে আসবে। আর এবারে এই ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রন যদি মুভ করে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট সবসময় থাকবে, তাহলে দেয়ার মাস্ট বি an instantaneous electric dipole moment associated to each electron। এটা
তার প্রত্যেকটা ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ইনস্ট্যান্টেনিয়াস ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আছে। এটা এটা এবারে তা যদি হয় তাহলে এবারে দেখো ইলেকট্রন যখন মুভ করছে তার সঙ্গে কি হচ্ছে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে। তাহলে ডিউ টু periodic motion of the electron, due to periodic motion of the electron, due to periodic motion of the electron, there will be a periodic change of ইলেকট্রনিক ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট এবং এইটা এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এইটা হচ্ছে দিস ক্যান interact with the electric field of incident electromagnetic radiation, এটা এবং সেই মতো করে তোমার বেসিক্যালি ট্রানজিশন টেক প্লেস। তখন একটা ইলেকট্রনিক স্টেট থেকে আরেকটা ইলেকট্রনিক স্টেটে ট্রানজিশনটা তোমার ঘটতে পারবে। তাহলে এটাও কিন্তু তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন। আর আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশনগুলো পরে আলোচনা করব। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস জাস্ট একটুখানি বলে নিই যে আমাদের আসলে যেটা মানে সিউর যে সিলেবাসে তোমার ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিগুলি মানে ইলেকট্রিক ডাইপোল ইনডিউস ট্রানজিশন যে এই যে চারটে স্পেকট্রোস্কোপি রোটেশনাল, ভাইব্রেশনাল, ইলেকট্রনিক এবং রামন স্পেকট্রোস্কোপি, এই চারটে স্পেকট্রোস্কোপি আছে। কিন্তু আমরা মানে আদার দ্যান সিউতে তোমার সকল ম্যাগনেটিক স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি যেগুলো মানে এনএমআর এবং ইএসআর বা ইপিআর, সেটা নিয়ে সামান্য কথাবার্তা বলা আছে, সেটা আমরা অবশ্যই হচ্ছে এই কোর্সের মধ্যে পড়ে নেব। আর এখানে রামনের কথা একটুখানি বলি। রামন স্পেকট্রোস্কোপিটা কেন এই বাকি তিনটে স্পেকট্রোস্কোপি থেকে একটু আলাদা। রামন স্পেকট্রোস্কোপি আচ্ছা, রামন স্পেক্ট্রো মানে বাকিগুলোর ক্ষেত্রে যেমন মানে মলিকুলার ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা ইম্পর্টেন্ট, রামন স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে তোমার মলিকুলার পোলারাইজেবিলিটি ইজ ইম্পর্টেন্ট। তাহলে রামন স্পেকট্রোস্কোপিতে যেটা মানে টু বি রামন অ্যাক্টিভ, এক কথা বললে টু বি Raman active, there must be a periodic change of molecular polarizability. To be Raman active, there must be periodic change of molecular polarizability during the internal motion of the molecule. আর ইন্টারনাল মোশন বলতে আমি বেসিক্যালি এখানে রোটেশন এবং ভাইব্রেশনটাকে কথা বলছি। আর রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপি আর ভাইব্রেশনাল রামন স্পেকট্রোস্কোপি হয়, সেই রোটেশনাল এবং ভাইব্রেশনাল মোশন সেগুলো বেসিক্যালি ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, তার সঙ্গে সঙ্গে তোমার মলিকুলার পোলারাইজেবিলিটি একটা পিরিয়ডিক চেঞ্জ হতে হবে। তাহলে আগেরগুলোর ক্ষেত্রে যেমন ডাইপোল মোমেন্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পোলারাইজেবিলিটি ইম্পর্টেন্ট। এবং এই পোলারাইজেবিলিটি এই জিনিসটা কি, এটা ওই ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুল যখন পড়বো তখন আমরা ডিটেলে অবশ্যই আলোচনা করবো। এটা তাহলে এক্ষেত্রে মেকানিজমটা একদম আলাদা। আর এখানে একটা জাস্ট কথা বলি যে মানে এই যে বিভিন্ন স্পেকট্রোস্কোপি করা হয় না, বিভিন্ন স্পেকট্রোস্কোপি থেকে বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায়। মানে মাইক্রো স্পেকট্রোস্কোপিতে মলিকুলার রোটেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইনফরমেশনগুলো পাওয়া যাবে, আইআর স্পেকট্রোস্কোপিতে মলিকুলার ভাইব্রেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইনফরমেশনগুলো পাওয়া যাবে। ইউভি ভিজিবল বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে তুমি জাস্ট ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হ্যানা তানা সেই সব নিয়ে তুমি ইনফরমেশন পাবে। রামন স্পেকট্রোস্কোপির মজা হচ্ছে এই যে দেখো ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ইউভি ভিজিবল রিজিয়নে পাওয়া যায় এবং সেখান থেকে ইলেকট্রনিক মোশন সেই রিলেটেড ইনফরমেশন তুমি পাও। রামন স্পেকট্রোস্কোপি ইউভি ভিজিবল রিজিয়নেই ঘটবে, কিন্তু সেখান থেকে তুমি যে ইনফরমেশন পাবে সেটা কিন্তু কোনো রকমভাবে ইলেকট্রনিক মোশন অফ দ্য মলিকুল তার সঙ্গে রেসপন্সিবল নয়। এটা অ্যাকচুয়ালি রেসপন্সিবল হচ্ছে মলিকুলার রোটেশন এবং ভাইব্রেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তাই এটা দাঁড়াচ্ছে এটা ইউভি ভিজিবল রিজিয়নে ঘটবে, কিন্তু যে ইনফরমেশনটা দেবে
which is associated to molecular rotation and vibration. তাহলে এটা takes place in the UV visible region but gives information of molecular rotation and vibration. এবং এই স্পেকট্রোস্কোপিটা আমাদের ডিটেলে পড়ার একটা সুযোগ থাকবে, আমরা পড়ব। আর যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তোমার ওই যে স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, যেগুলো স্পেকট্রোস্কোপি, তার মধ্যে অবশ্যই এই দুটো জিনিস পড়তে হবে, এনএমআর আর তার সঙ্গে ইএসআর অথবা ইপিআর, যাই বলো না কেন দুটো একই মান। এনএমআর মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, সরি, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, আর ইএসআর ইপিআরটা হচ্ছে তোমার ইলেকট্রন স্পিন রেজোনেন্স বা ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স। ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স। আচ্ছা, এইটা এই আগের যে স্পেকট্রোস্কোপি গুলো তার সঙ্গে এটা একদম আলাদা। তার কারণটা হচ্ছে যে এইটা কিন্তু তোমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন হয় এখানে। মানে আগের গুলো যেমন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন হয়, এখানে কিন্তু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন হয় হচ্ছে এখানে তোমার, ঠিক আছে? এটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশনটা হয়। আচ্ছা, এক্ষেত্রে এটা হচ্ছে তোমার ধরো এই মানে এখানে ইন্টারাকশনটা যেটা বেসিক্যালি হবে সেটা হচ্ছে যে মলিকুলের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সে মলিকুলের নিউক্লিয়ার মোশন বা ইলেকট্রনিক মোশন, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকে। সেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কেমন করে অরিজিনেট করে ইলেকট্রন এবং প্রোটন বা নিউক্লিয়াসে, সেটা আমরা আলোচনা করব। হ্যাঁ, যেটা হচ্ছে এক্ষেত্রে ইন্টারাকশন থেকে এটা ঘটে সেটা হচ্ছে এই যে interaction takes place between the magnetic dipole moment of the molecule and magnetic field associated to incident ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এখান থেকে ইন্টারাকশনটা ঘটছে সেটা বেসিক্যালি হচ্ছে তোমার ওই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ দ্য মলিকুল তার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড অ্যাসোসিয়েটেড টু ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাদের মধ্যে ইন্টারাকশন। আর এক্ষেত্রে ইন্টারাকশন এনার্জিটা ইন্টারাকশন সেটা কি হয়, এটা হচ্ছে মাইনাস মিউ, এটা ম্যাগনেটিক ডট হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেনথটাকে জাস্ট বি দিয়ে এক্সপ্রেস করছি এইটা। আর এখানেও ঠিক একই রকম ব্যাপার, যে এক্ষেত্রে তুমি যদি জেড ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা দাও আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা সেটা যদি তোমার এই বি এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, এটাকে তুমি লিখতে পারবে মাইনাস মিউ ম্যাগনেটিক বি কস থিটা এইটা। এবারে অবভিয়াসলি যদি তোমার হয়ে যায় যে থিটাটা তোমার 0, দেন ইন্টারাকশন এনার্জিটা তোমার স্টেবিলাইজেশন দেবে এটা দিয়ে দেবে। আচ্ছা, আমি জাস্ট এটাকে বিও লিখতে পারি, এইচও লিখতে পারি। আমি একটুখানি বি লিখছি, তার কারণটা হচ্ছে পরে দেখবে যে ওই হ্যামিল্টন মানে কোয়ান্টাম মেকানিক্যালি যখন সবকিছু ট্যাকেল করবো না,
যেমন এক্ষেত্রে যেমন এনার্জি আছে, এনার্জিটাকে ই দিয়ে এক্সপ্রেস করা হয় বলে ইলেকট্রিক ফিল্ডকে এখানে এপসাইলন দিয়ে ইউজ করছি বা অন্য রকমের ই দিয়ে ইউজ করছি। ঠিক একই রকমভাবে ম্যাগনেটিক ফিল্ডটাকে অনেক সময় এইচ দিয়ে এক্সপ্রেস করা হয় বা কখনো কখনো বি দিয়ে এক্সপ্রেস করা হয়। আমি এইচ দিয়ে এক্সপ্রেস করাটা একটু অ্যাভয়েড করছি, তার কারণটা হচ্ছে পরবর্তীকালে যখন আমাকে কোয়ান্টাম মেকানিক্যালি পুরো ব্যাপারটাকে দেখতে হবে, সেখানে না ওই হ্যামিল্টনিয়ান অপারেটরের সঙ্গে ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সেটা গুলিয়ে যেতে পারে, সেখানে আমি বি দিয়ে যা সেটাকে এক্সপ্রেস করলাম। তাহলে থিটা যখন 0 হচ্ছে, অর্থাৎ মিউ এবং বি যখন একই লাইন বরাবর, তখন ইন্টারাকশন এনার্জি এইটা হচ্ছে, যেটা বেসিক্যালি করসপন্ড করছে স্টেবিলাইজেশন। আর থিটায় যদি একটা প্রেসার কাছে 180 ডিগ্রি হয়ে যায়, দেন তোমার কস থিটাটা -1 হয়ে গেল, তখন যে ইন্টারাকশন এনার্জিটা সেটা হচ্ছে প্লাস এইটা ইন্টু বি। অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অ্যালাইনমেন্টটা কেমন। মানে তুমি এনএমআর দ্বারা প্রোটন এনএমআর এর ক্ষেত্রে তুমি নিশ্চয়ই দেখেছো যে তোমার একটা আলফা আর বিটা বলে দুটো স্টেটে তুমি ভেঙে দিচ্ছ, একজনের এনার্জি কম একজনের এনার্জি বেশি। তাহলে বোঝার চেষ্টা করো যে এক্ষেত্রে জাস্ট ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা তুমি দিচ্ছ ধরো জেড ডিরেকশনে, এবারে এই নিউক্লিয়াসের সঙ্গে অ্যাসোসিয়েটেড বা প্রোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, মানে হাইড্রোজেনের জন্য আমি বলছি বলে আমি প্রোটনের কথা বলছি, প্রোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা, তার দুটো পসিবল ওরিয়েন্টেশন হতে পারে। একটা হচ্ছে তোমার জাস্ট এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের দিকে, একটা তার অপোজিট দিকে, এবং সেই মতো করে কিন্তু কখনো স্টেবিলাইজেশন কখনো ডিস্টেবিলাইজেশন হয়। আলফা স্টেট যেটা তার এনার্জিটা নিচে থাকে, বিটা স্টেট তার এনার্জিটা উপরে থাকে, তাহলে সেই যে আলোচনাগুলো সেটা কিন্তু তুমি এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারবে এটা। আচ্ছা, এবারে হচ্ছে তোমার যে ওই একই গল্প, এখানে ম্যাগনেটিক ফিল্ডটাও তোমার পিরিয়ডিক, আর তোমার যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সেটাও কিন্তু তোমার পিরিয়ডিক হয়। তাহলে তারা একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে। হ্যাঁ, ইন্টারাক্ট করে হচ্ছে কেউ কাউকে আইদার এনার্জি নেবে, নাহলে এনার্জি ছাড়বে, সেই মতো করে অ্যাবজর্পশন এবং এমিশন তুমি দেখতে পাবে। তাহলে দেখো, তাহলে এই যে ধরনের স্পেকট্রোস্কোপিগুলো আমাকে মূলত মানে এই কোর্সের মধ্যে আমি কভার করতে চাইছি, সেটা হচ্ছে এই 5 রকমের স্পেকট্রোস্কোপি: স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, রামান স্পেকট্রোস্কোপি, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি বা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি, এবং তারপরে হচ্ছে তোমার এই এদিকে রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপি। এবং সেইখানে আমি জাস্ট ক্লাসিক্যালি জাস্ট বোঝার চেষ্টা করলাম যে কেমন করে লাইটের সঙ্গে তোমার মলিকুলার ইন্টারাকশন ঘটছে, হইতে তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এবং ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশনটা ঘটছে। ঠিক আছে, বোঝা গেল? স্যার হ্যাঁ বলো। স্যার যখন আমরা ডাইপোল মানে মলিকুলার ডাইপোল মোমেন্টের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের ইন্টারাকশনটা দেখছি, তখন আমরা সেটা রোটেশনাল হোক বা ভাইব্রেশন, ওটার ক্ষেত্রে যে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টকে কেন ধরছি? হ্যাঁ, মানে কম্পোনেন্টটাকে ধরছি তার কারণটা কিছুই না, তুমি পরে দেখবে যে তুমি লাইট যখন দিচ্ছ না, তুমি ধরে নিচ্ছ এখানে তুমি একটা পোলারাইজ লাইট দিচ্ছ। মানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। ডাইপোল মোমেন্টে তোমার 3টে ডিরেকশন থাকতে পারে বা 3টে কম্পোনেন্ট থাকতে পারে, মিউ এক্স, মিউ ওয়াই, মিউ জেড, তাই তো? আর ঠিক একই রকম ভাবে যে ইলেকট্রিক ফিল্ড তুমি দিচ্ছ, তারও 3টে কম্পোনেন্ট থাকতে পারে, ইএক্স, ইওয়াই, ইজেড। আর এবারে তুমি ধরো একটা পোলারাইজ লাইট দিচ্ছ। পোলারাইজ লাইট মানে হচ্ছে তুমি সেটা এক্স পোলারাইজ হতে পারে, ওয়াই পোলারাইজ হতে পারে, জেড পোলারাইজ হতে পারে। তাহলে আমি জেড পোলারাইজ লাইট দিই, তাহলে জেড পোলারাইজ লাইটের সঙ্গে জেড কম্পোনেন্ট অফ ডাইপোল মোমেন্ট তার ইন্টারাকশন হবে, এক্স পোলারাইজ লাইটের সঙ্গে এক্স কম্পোনেন্ট অফ ডাইপোল মোমেন্ট তার ইন্টারাকশন হবে, বা ওয়াই পোলারাইজ লাইটের সঙ্গে ওয়াই কম্পোনেন্ট ডাইপোল মোমেন্ট তার ইন্টারাকশন হবে। আমি একটা কম্পোনেন্ট ভাবছি, তার কারণটা হচ্ছে যে তোমার ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তার 3টে কম্পোনেন্ট অটোমেটিকলি থাকবে, মিউ এক্স, মিউ ওয়াই, মিউ জেড। যদি তুমি ডিপোলারাইজ লাইট দাও, তাহলে কিন্তু 3টে কম্পোনেন্টের সঙ্গে ইন্টারাক্ট করবে। আর যদি তুমি পোলারাইজ লাইট দাও, পোলারাইজেশন নিশ্চয়ই তোমার মনে আছে যে তোমার ধরো ওই যেটা ওই মানে পোলারিমিটারে যেটা করা হয় আর কি, মানে পোলারাইজার যে কাজটাকে করে, তুমি একটা ডিপোলারাইজ লাইট দিয়েছিলে যেখানে ইলেকট্রিক ফিল্ডের যে কোনো পেনে যা অসিলেট করছে, এবার একটা নিকেল প্রিজম আছে, ক্যালসাইট ক্রিস্টাল আছে, তার মধ্য দিকে ঢোকার সময় তুমি দেখতে পেলে একটা পার্টিকুলার পেনেই সে বেশি করে অসিলেট করতে পারছে, অন্য পেনগুলো অফ হয়ে গেছে, সেটা হয়ে গেল পোলারাইজ লাইট। এবার যদি তোমার জেড পোলারাইজ লাইট নাও, তাহলে জেড কম্পোনেন্ট অফ ডাইপোল মোমেন্ট সেটা রেসপন্স হবে। সেখানে আমি জাস্ট প্রথম থেকে একটা কম্পোনেন্ট নিয়ে জাস্ট কথাবার্তা বলছি। মানে দেখুন আমি যেন কেমন অ্যাজিভ, যেন আমি বেশ মনে মনে দেখো এই বিটাকে যেন অ্যারাউন্ড এখানে জেড বরাবর জাস্ট লেখার চেষ্টা করছি, বা এর আগেও যখন ইলেকট্রিক ফিল্ডটাকে লিখলাম দেখবে জেড বরাবর লিখছি, কারণ মোস্ট অফ দ্য কেসে দেখবে হয়তো জেড কম্পোনেন্ট অফ তোমার বা জেড পোলারাইজ লাইট, হ্যাঁ, সেইটাকে নিয়ে লোকে জাস্ট অনেক সময় ডিল করে আর কি। হ্যাঁ, সেখানে আমি একটা কম্পোনেন্ট নিয়ে কথাবার্তা বলছি, কিন্তু কম্পোনেন্ট নিয়ে কাজ করার জাস্ট মানে কাজ তুমি নাই করতে পারো, তখন যেটা হবে তোমাকে যে 3টে মিউ এক্স, মিউ ওয়াই, মিউ জেড এর সঙ্গে তোমার করসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড, ওটা 3টে কম্পোনেন্ট ইন্টারাকশন তোমাকে কনসিডার করতে হবে। ঠিক আছে?
হ্যাঁ স্যার। আসলে পরে কোয়ান্টাম মেকানিক্যালি যখন ব্যাপারগুলো ট্রিট করবো না, তখন দেখবে যে জেড ডিরেকশনটার একটা সবসময় বিশেষ বৈশিষ্ট্য আছে। মানে জেড ডিরেকশন বরাবর যদি তুমি ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড এইগুলোকে জাস্ট পাঠাও, তাহলে না ওই কোয়ান্টাম মেকানিক্সটা অনেক সহজ হয়ে যায় আর কি। ক্লাসিক্যালি তোমার যেটা খুশি লিখতে পারো, কিন্তু এই মানে স্পেস ফিক্স জেড ডিরেকশন তার একটা বিশেষ বৈশিষ্ট্য হবে। মানে আসলে যেটা হবে যে যখন এই প্রবলেমগুলোকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমি সলভ করবো না, তখন জাস্ট ওই জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বা জেড কম্পোনেন্ট বা ডাইপোল মোমেন্ট, তাদের যে করসপন্ডিং অপারেটরগুলো সেগুলো অনেক অনেক সিম্পল দেখতে হয়। আর এক্স এবং ওয়াই কম্পোনেন্টগুলো তোমার কমপ্লিকেটেড দেখতে হয়। সেগুলো কোয়ান্টাম মেকানিক্সটা কিন্তু জেড কম্পোনেন্ট নিয়ে কথাবার্তা বললে বা জেড কম্পোনেন্ট নিয়ে করলে কিন্তু অনেক সুবিধা পাবে, সেখানে এটাকে করা হবে। ঠিক আছে স্যার, হ্যাঁ বলো। বলছি যে ওই CO2 মলিকিউলের ক্ষেত্রে তো অ্যাসিমেট্রিক বন্ড বেন্ডিং কি পসিবল? হ্যাঁ, CO2 মলিকুলের ক্ষেত্রে তোমার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কটা? মানে ও তো ভাইব্রেশনাল ডিগ্রি ফ্রিডম তোমার 4টে না, মানে এটা তো ট্রাইঅ্যাটমিক মলিকুল, টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 9টা। তার ট্রান্স এখানে চলে গেল 3টে, রোটেশনে চলে গেল 2টো, বাকি পড়ে রইল 4টে। 4টের মধ্যে একটা সিমেট্রিক স্ট্রেচিং, একটা অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, আর 2টো হচ্ছে সিমেট্রিক বেন্ডিং। মানে বেন্ডিং গুলো একটা ইন প্লেন, একটা আউট অফ প্লেন, মানে মানে তারা ডিজেনারেট বলে আমি সেখানে একটা কনসিডার করেছি। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মানে 4টে ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, 4টে ভাইব্রেশনাল মোডস আছে। সিমেট্রিক স্ট্রেচিংটা একমাত্র আইআর ইনঅ্যাক্টিভ, কিন্তু তোমার অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এবং সিমেট্রিক যে বেন্ডিং দুটো মোড আছে তারা কিন্তু তোমার আইআর অ্যাক্টিভ। ঠিক আছে? না স্যার, বলছি যে অ্যাসিমেট্রিক বেন্ডিং কি পসিবল? মানে বেন্ডিং এর ও ক্ষেত্রে কি না না না, আর অ্যাসিমেট্রিক্যালি নেই তো, আর তো নেই। 4টে ডিগ্রি অফ ফ্রিডম তো মিটে গেল। যদি থাকতো তখন আর যার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার ক্ষেত্রে যদি বেশি থাকে, মানে আরো ডিগ্রিজ অফ ফ্রিডম যদি তোমার থেকে থাকে আর কি, তাহলে তাহলে হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা হতে পারে। অন্য মলিকুল বলো। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এবারে দেখো তোমার যেটা কথা হচ্ছে যে মানে ইন্টারাকশন হলো, ইন্টারাকশন হওয়া মানে ইন্টারাকশন হওয়া মানে হচ্ছে ক্লাসিক্যালি যদি তুমি ভাবো তাহলে এনার্জি দেওয়া নেওয়াটা ঘটবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মলিকুলটাকে তুমি যদি কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করেছো, সেখানে কিন্তু মলিকুলার এনার্জিগুলোকে তুমি ডিসক্রিট ধরে নিয়েছো। তাহলে মলিকুলার এনার্জি যদি ডিসক্রিট হয় না, তাহলে কিন্তু যে কোনো অ্যামাউন্টের এনার্জিকে নিতেও পারবে না, বা যে কোনো অ্যামাউন্টের এনার্জি সে ছাড়তেও পারবে না। তখন অ্যাকচুয়ালি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার রেজোনেন্স কন্ডিশন, একটা রেজোনেন্স কন্ডিশন অ্যাচিভ করার একটা প্রয়োজন আছে। আচ্ছা, রেজোনেন্স কন্ডিশনটা কোয়ালিটেটিভলি কি, আমরা টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরিতে রেজোনেন্স এই জিনিসটা খুব ভালো করে বুঝেছি। কিন্তু এখানে জাস্ট গ্রসলি ব্যাপারটা হচ্ছে এরকম যে যে মলিকুল যেটা, এইটা হচ্ছে জাস্ট এ কোয়ান্টাম অবজেক্ট, এইভাবে তোমাকে মানে স্টার্ট করে আমি সেমি ক্লাসিক্যাল থিওরিতে মলিকুলটাকে একটা কোয়ান্টাম অবজেক্ট হিসেবে তুমি ধরেছো, কোয়ান্টাম অবজেক্ট এইটা। আচ্ছা, এবারে molecule has different kind of motions, and there are different kind of energies associated to this different kind of motions. তাই ডিফারেন্ট কাইন্ড অফ মোশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড কিন্তু তোমার ডিফারেন্ট টাইপস অফ এনার্জি আছে। আচ্ছা, এবারে ট্রান্সলেশনটাকে বাদ দিলে যে বাকি এনার্জিগুলো তারা কিন্তু তোমার সকাল ডিসক্রিট বা কোয়ান্টাইজ, মানে এক্সেপ্ট ট্রান্সলেশনাল এনার্জি other energy levels are discrete or quantized. ঠিক
ঠিক আছে? তাহলে জাস্ট ট্রান্সেকশনের ক্ষেত্রে ট্রান্সেকশন তাও যদি কনফাইন্ড যদি পার্টিকেল হতো বা কনফাইন্ড মলিকুল হতো, তার ক্ষেত্রে আবার ট্রান্সফার এনার্জিটাও ডিসক্রিট হতে পারে। কিন্তু আমি জাস্ট নর্মালি এমন একটা কন্টেনার কনসিডার করছি যেখানে কন্টেনারের সাইজটা এতটাই বড় যে দুটো ট্রান্সফার লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা এত 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 কম হয়ে যাবে, তাকে তুমি মোরাললেস কন্টিনিউস বা কোয়াসি কন্টিনিউস ধরে নিতে পারো। সেখানে ট্রান্সফার এনার্জি নিয়ে আমি জাস্ট মূলত আলোচনা করছি না, কিন্তু আদার এনার্জি লেভেলস আর ডিসক্রিট আর কোয়ান্টাইজ। তার মানেটা কি? মানেটা বেসিক্যালি হচ্ছে তুমি যদি এইরকম করে ব্যাপারটাকে দেখো যে এদিকে ধরো তুমি এনার্জি প্লট করছো, তাহলে বিভিন্ন এনার্জি লেভেলস আছে। তার এ একটা এনার্জি লেভেল, এ একটা এনার্জি লেভেল, এটাকে আমি জাস্ট এম এর স্টেট বলছি, এটা ধরো এন এর স্টেট বলছো। এম এর স্টেটের সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি ধরে না এপসাইলন এম, এন এর স্টেটের সাথে এনার্জি অ্যাসোসিয়েটেড এনার্জি হচ্ছে এপসাইলন এন ধরো এটা। তাহলে এরকম ডিসক্রিট এনার্জি লেভেলস আছে। আচ্ছা, এবারে লাইট ম্যাটার ইন্টারাকশনস হলো। ইন্টারাকশনস হওয়ার পরে ধরে নাও তোমার মলিকুলটা লাইট থেকে এনার্জি নিচ্ছে। এনার্জি নিয়ে কি করবে? এনার্জিটা তো মলিকুলের মধ্যে রাখতে হবে, মানে তুমি শুধু নিলেই হবে না, নিয়ে তুমি সেটা রাখবে কোথায়? মানে আজকে ধরো আমার 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সেখানে কিন্তু তুমি আমাকে একটা হাতি উপহার দাও, আমি কি হাতিটা নিতে পারবো? আমি রাখবো কোথায়? হ্যাঁ, আমার তো দরজা দিয়ে আমি ঘরের মধ্যে রেখে ঢোকাতেই পারবো না, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে এটা কথা হচ্ছে যে লাইট ম্যাটার ইন্টারাকশনস হলো, সেখান থেকে ধরো মলিকুলকে লাইট কিছুটা এনার্জি দিয়ে দিল, এবার মলিকুল সেই এনার্জিটা নিয়ে রাখবে কোথায়? রাখতে পারে যদি এরকম হয় যে দেখো মলিকুলের যেহেতু এরকম এই ডিসক্রিট এনার্জি লেভেলস আছে, তাহলে যে কোনো অ্যামাউন্টের এনার্জি দিলে সে কিন্তু নিতে পারবে না, তাকে ততখানি এনার্জি দাও যাতে করে সে বেসিক্যালি এই লেভেল থেকে এই লেভেলে পৌঁছে যেতে পারে। অথবা যদি এমন হয় যে মলিকুল লাইটকে এনার্জি দিচ্ছে, তাহলে মলিকুল কোথা থেকে এনার্জি পেলো যেটাকে দিতে পারবে না? যেটা হবে যে এইখান থেকে সে যদি এই এতখানি মানে যখন এনার্জি দেবে সে একদম এতখানি এনার্জি পুরোটা একসাথে দেবে। তাহলে এই পার্টিকুলার কেসে প্রথম কেসটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে লাইটটাকে নিয়ে লোয়ার এনার্জি লেভেল থেকে উপর এনার্জি লেভেলে আপার এনার্জি লেভেলে পৌঁছাচ্ছে, অর্থাৎ এখানে ঘটে গেছে সেটা হচ্ছে অ্যাবজর্পশন। হ্যাঁ, অ্যাবজর্পশন। আর এই পার্টিকুলার কেসে যেটা হচ্ছে সেটা হচ্ছে এমিশন। তাহলে অ্যাবজর্পশন বা এমিশন হচ্ছে। এবারে কথাটা হচ্ছে যে এই অ্যাবজর্পশন বা এমিশনটা যখন ঘটাবে, ধরো অ্যাবজর্পশনের কথাই বলি, যে মলিকুলকে তোমাকে মানে মানে লাইট মলিকুলকে একটা এনার্জি দিচ্ছে, এবং যে কোনো অ্যামাউন্টের এনার্জি দিলে হবে না। যে যদি এমন হয় যে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি, এইখানে দেখো লাইটটাকে তুমি আর ক্লাসিক্যাল অবজেক্ট হিসেবে ধরলে চলছে না, মানে লাইট তার সঙ্গে লাইট ইজ এ কালেকশন অফ ফোটন, সেটা আইনস্টাইন 1905 সালে বলে গেছে আর কি, যে লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস এবং ইচ ফোটন হ্যাজ অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। সেই লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জিটা এইচ নিউটা যদি তোমার এই এপসাইলন এন মাইনাস এপসাইলন এম এই দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের সঙ্গে পুরোপুরি ম্যাচ করে, তবেই কেবলমাত্র কিন্তু মলিকুল এনার্জি নিয়ে আপার স্টেটে যাবে। বা অন্যরকম করে তুমি বলতে পারো কোনো একটা পার্টিকুলার মলিকুল আপার থেকে লোয়ার লেভেলে নেমে গেলে সে এই এইচ নিউ অ্যামাউন্টের এনার্জি, যেটা বেসিক্যালি এপসাইলন এন মাইনাস এপসাইলন এম, ততখানি এনার্জিকে বেসিক্যালি ছেড়ে দেবে। এই যে কন্ডিশনটা হলো যে লাইট বা ফোটন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জিটা দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের সঙ্গে ম্যাচ করলে তবেই ট্রানজিশনটা ঘটবে। দিস ইজ নোন অ্যাজ দ্য রেজোনেন্স কন্ডিশন। দিস ইজ দ্য রেজোনেন্স কন্ডিশন। রেজোনেন্স কন্ডিশন মানে বেসিক্যালি হচ্ছে এই যে তোমার এই দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের সঙ্গে লাইটের এনার্জি গ্যাপ তার সঙ্গে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে এনার্জি এইট তারা জাস্ট বেসিক্যালি ম্যাচ করে যেতে পারছে, এবং এই রেজোনেন্স এটাই হচ্ছে রেজোনেন্স কন্ডিশন। তাহলে দেখো যে লাইট ম্যাটার ইন্টারাকশনের জন্য এনার্জি দেওয়া নেওয়া ঘটছে, কিন্তু যে কোনো অ্যামাউন্টের এনার্জি দেওয়া নেওয়া হলেই কিন্তু অ্যাবজর্পশন বা এমিশনটা ঘটবে না। অ্যাবজর্পশন বা এমিশন ঘটাতে গেলে কিন্তু তোমাকে একদম স্পেসিফিক্যালি এই এনার্জিটাই তোমাকে দিতে হচ্ছে। দিস ইজ দ্য রেজোনেন্স কন্ডিশন। তাহলে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি এখান থেকে তুমি পেয়ে গেলে, ট্রানজিশনের জন্য যে ফ্রিকোয়েন্সিটা লাগবে তোমার, ট্রানজিশন ফ্রিকোয়েন্সি নিউ, সেটা বেসিক্যালি এপসাইলন এন মাইনাস এপসাইলন এম ডিভাইডেড বাই এইচ। এটা হচ্ছে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি। বোঝা গেল?
তাহলে দেখ এই হচ্ছে রেজোনেন্স কন্ডিশন, এবং এই রেজোনেন্স কন্ডিশন অ্যাচিভ করলে তবে তুমি জাস্ট করেসপন্ডিং একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি লাইটে সে অ্যাবজর্ব হবে বা এমিশন হবে। তো দেখো তাহলে শুধুমাত্র জাস্ট হাবিজাবি হিসেবে ইন্টারাকশন হয়ে গেলেই হবে না, তোমার রেজোনেন্স কন্ডিশনটা অ্যাচিভ করতে হবে। আর এবারে মজাটা হচ্ছে যে দেখো এই সব অ্যাটেন্ড করলো, মানে মানে তোমার এই রেজোনেন্স কন্ডিশনটা অ্যাচিভ করলো, করার পরেও কিন্তু ট্রানজিশন না ঘটতে পারে। মানে আমি যা দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ পুরো ঠিক গ্যাপের সঙ্গে পুরো ম্যাচ করিয়ে লাইট দিলাম, তাহলে কিন্তু অ্যাবজর্পশন বা এমিশন তবুও নাও ঘটতে পারে। কি ঘটে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে একটা একটা ট্রানজিশন প্রবাবিলিটির গল্প আছে, মানে রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি, মানে এইখান থেকে এখানে তো যাবে কি যাবে না, সেটা আবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটির একটা গল্প আছে। মানে রেজোনেন্স কন্ডিশন অ্যাচিভ করে গেছে, অর্থাৎ এই mth লেভেল থেকে nth লেভেলে ট্রানজিশনের জন্য তুমি একদমই এই যে এই করসপন্ডিং যে নিউ ফ্রিকোয়েন্সি যেটা আমার লাগবে সেই ফ্রিকোয়েন্সির লাইটেই তুমি দিয়েছো, তবুও ট্রানজিশন হবে কি হবে না, মানে ট্রানজিশন হবেই এর কোনো বাধ্যবাধকতা নেই, তার একটা রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি তার একটা গল্প আছে। আর রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি ব্যাপারটা কি, মানে ধরো যে রেট অফ প্রবাবিলিটি অফ ট্রানজিশন, rate of probability of transition from ধরো mth state to nth state is given by dpmn by dt, এটা 8 pi cube by 3h square into psi m। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন যদি হয় তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অপারেটর psi n মডুলাস স্কয়ার ইনটু এনার্জি ডেনসিটি নিউ, মানে এটা হচ্ছে ফোটন ডেনসিটি বা এনার্জি ডেনসিটি, এবং কোন এনার্জি ডেনসিটি যে ফোটনগুলো করসপন্ডিং নিউ mn এই ফ্রিকোয়েন্সিতে মুভ করে, এটা এটা 8 পাই কিউ নাকি? হ্যাঁ 8 পাই কিউব বাই 3h স্কয়ার, ঠিক আছে 8 পাই কিউব বাই 3h স্কয়ার, এটা আনইম্পর্টেন্ট কারণ এটা দিয়ে আমার কিছুই, আমি তো মানে কোয়ান্টিটিভলি কিছু করবো না, আমার পরের দুটো টার্ম মোর ইম্পর্টেন্ট। মানে যেটা হয় সেটা হচ্ছে 8 পাই কিউব বাই 3h স্কয়ার psi m মিউ, মানে মিউ এটা আমি জাস্ট মিউ মানে অপারেটর লিখে, মানে ডাইপোল মোমেন্ট দিকে তার মাথায় অপারেটর লিখেছি, একটু psi n তার মডুলাস স্কয়ার ইনটু রো নিউ mn এটা। আচ্ছা যেখানে দেখো এই নিউ mnটা হচ্ছে তোমার বেসিক্যালি এই যে mth লেভেল এবং nth লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ থাকে, এই যে ভাগ করে যে ফ্রিকোয়েন্সি হয় সেটা হচ্ছে এইটা, তাহলে রো নিউ mn এইটা বেসিক্যালি হচ্ছে তোমার এনার্জি ডেনসিটি of light with frequency nu mn। মানে তুমি তো বলছো যে রেজোনেন্স কন্ডিশনটা অ্যাচিভ করাতে হবে তবেই ট্রানজিশনের গল্প, সেই জন্য আমি যে লাইটটাকে দিচ্ছি সেই লাইটে সেই ফ্রিকোয়েন্সিই রেখেছি যে ফ্রিকোয়েন্সিটা তোমার রেজোনেন্স কন্ডিশনটা পুরোপুরি জাস্ট মানে এ করে, মানে মানে কি বলবো, আমি সেই ফ্রিকোয়েন্সির লাইটটাই দিচ্ছি যে রেজোনেন্স কন্ডিশনটা অটোমেটিক্যালি অ্যাচিভ করে আছে। আচ্ছা এবারে এই যে mth লেভেল থেকে nth লেভেলে ট্রানজিশনটা হবে কি হবে না, তার জন্য কিন্তু দেখো এই একটা ফ্যাক্টর জাস্ট থেকে যাচ্ছে, মানে দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে তোমার মিউ mn বলে একটা টার্ম, সেটা হচ্ছে তোমার psi m এই ডাইপোল মোমেন্ট অপারেটর psi n এই একটা জিনিস, এইটা মিউ mn, একে বলা হয় ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল TMI। তাহলে আর একটা টার্ম আছে, দিস ইজ দ্য ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল। এই ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা দিস অ্যাকচুয়ালি প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল।
তুমি দেখো যে রেজোনেন্স কন্ডিশন অ্যাচিভ করেছে, কিন্তু যদি মিউ এমএনটা কোনো কারণে জিরো হয়ে যায় তাহলে কিন্তু তোমার দেখো dpmn বাই dtটা জিরো, অর্থাৎ probability অফ ট্রানজিশন ফ্রম এম স্টেট টু এন স্টেট বেসিক্যালি তোমার জিরো হয়ে যাবে। তার মানে তোমার বাকি সব কিছু কন্ডিশন স্যাটিসফাই হওয়া সত্ত্বেও কিন্তু কোনো ট্রানজিশন ঘটবে না। তার মানে এটা দাঁড়াচ্ছে যদি এমন হতো যদি ইফ ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল ইকুয়াল টু জিরো, দেন there will be no transition from m state to n state. Then there will be no transition from m state to n state. No transition from m state to n state. ঠিক আছে, যদি ট্রানজিশন আমার ইন্টিগ্রালটা জিরো হয় তাহলে there will be no transition from m state to n state. আর উল্টো দিকে যদি এমন হতো ইফ ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল নট ইকুয়াল টু জিরো, দেন দেয়ার মে বি ট্রানজিশন ফ্রম এম স্টেট টু এন স্টেট। তার মানে দেখো তাহলে এই যে এম স্টেট থেকে এন স্টেটে ট্রানজিশন হবে কি হবে না, সেটা ক্ষেত্রে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালের ভ্যালুটা নন জিরো না জিরো তার উপরে পুরো জিনিসটা নির্ভর করছে। তার মানে এবারে এই যে তোমার এই কোন স্টেট থেকে কোন স্টেটে ট্রানজিশন হবে কি হবে না সেইটা যে রুল দিয়ে ঠিক হয় সেটা হচ্ছে সিলেকশন রুল। তার মানে দিস ডিসাইড বা দিস ইজ দ্য বেসিস বলতে পারো তুমি, দিস ইজ দ্য বেসিস this is the basis of finding the selection rule for a given spectroscopy. একটা গিভেন স্পেকট্রোস্কোপির যে সিলেকশন রুল, যেটা এই সিলেকশন রুলটা কিন্তু তুমি বেসিক্যালি ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল তার মানে ভ্যালু জিরো কি নন জিরো তার উপরে তুমি পাবে। মানে বেসিক্যালি এই যে মানে ইনিশিয়াল স্টেটের যে করসপন্ডিং কোয়ান্টাম নাম্বার এম আর ফাইনাল স্টেটের কোয়ান্টাম নাম্বার এন তাদের মধ্যে একটা সম্পর্ক যাতে করে হচ্ছে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা তোমার নন জিরো হয়, সেইটা অ্যাকচুয়ালি তোমার সিলেকশন রুল তোমায় দেবে। এটা তো দেখো তাহলে এই যে করসপন্ডিং এটা করলে তুমি মানে এই যে মানে এই এক্সপ্রেশনটা ইউজ করলে, এই এক্সপ্রেশন টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি থেকে আসে এবং এটা পপুলারলি এটাকে অনেক সময় ফেরমি গোল্ডেন রুল বলা হয়। দিস ইজ দ্য ফেরমি গোল্ডেন রুল। ফেরমি গোল্ডেন রুল তোমায় অ্যাকচুয়ালি ঠিক করে দেবে যে তোমার একটা পার্টিকুলার লেভেল থেকে আরেকটা পার্টিকুলার লেভেলে ট্রানজিশনটা ঘটবে কি ঘটবে না, এবং সিলেকশন রুলের বেসিস তোমার বেসিক্যালি এইটা হয়ে যাবে। তো দেখো তাহলে আমি জাস্ট যখন লাইট ম্যাটার ইন্টারাকশনটা হচ্ছে, তাই ইন্টারাকশন তো হলো সেটা ক্লাসিক্যালি আমি বুঝলাম, তাহলে ইন্টারাকশনের জন্য এনার্জি দেওয়া নেওয়া ঘটছে সেটা আমি ক্লাসিক্যালি বুঝলাম, ঠিক আছে। আচ্ছা এবারে কথা হচ্ছে যে এনার্জি যে কোনো অ্যামাউন্টে দেওয়া নেওয়া হয়ে কোনো লাভ নেই, এনার্জিকে দেওয়া নেওয়াটা এমন করে হতে হবে যাতে করে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে এই বা লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ফোটন তারা এনার্জির সঙ্গে ম্যাচ করে তবেই অ্যাবজর্পশন বা এমিশন ঘটবে। এবার কথাটা হচ্ছে যে ইভেন ইফ এই রেজোনেন্স কন্ডিশনটা অ্যাচিভ করছে তবুও ট্রানজিশন না ঘটতে পারে, সেটা তোমাকে ফেরমি গোল্ডেন রুল বা প্রবাবিলিটি অফ ট্রানজিশন থেকে দেখাতে হবে এইটা, এবং সেখান থেকে তুমি ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল বলে একটা টার্ম তুমি পেলে। আর ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা যদি জিরো হয়ে যায় কোনো কারণে তাহলে রেজোনেন্স কন্ডিশন অ্যাচিভ করার পরেও হচ্ছে এম স্টেট থেকে এন স্টেটে ট্রানজিশনটা ঘটবে না। আর যদি তোমার ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা নন জিরো হয় তাহলে এম স্টেট থেকে এন স্টেটে ট্রানজিশনটা ঘটতে পারে বাকি কন্ডিশনগুলো তোমার যদি স্যাটিসফাইড হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার বেশি ব্যাপারটা। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে তুমি যখন একটা স্পেক্ট্রা দেখো, স্পেক্ট্রার তুমি কোন কোন জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো লেটস সে মানে আমি জাস্ট তোমাকে এইরকম ব্যাপারটা বলি যে হোয়াট আর দ্য aspects of an experimental spectra. What are the aspects of an experimental spectra? What are the
important aspect of an experimental spectra that should be বলো দাঁড়া ইংরেজিটা ঠিক করলাম what are the important aspects of an experimental spectra that should be noted মানে একটা স্পেক্ট্রা ধরো এবার আজকাল তো বেশ কালার বই কালার ছবি পাওয়া যায় তো একটা স্পেক্ট্রা বেশ ভালো দেখতে হয় অনেক সময় আর হ্যাঁ এটা বেশ সুন্দর দেখতে এবার এই সুন্দর দেখতে দেখাটা দিয়ে মজে গেলে চলবে না মানে ধরো তুমি জাস্ট এরকম করে ব্যাপারটাকে ভাবো ধরো একটা আমি এদিকে সামহাও লেটস সে একটা ইন্টেন্সিটি প্লট করছি আর এইদিকে ধরো একটা ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি প্লট করছি ধরে নাও তুমি একটা ফ্রিকোয়েন্সি প্লট করছো এটা আর একটা টিপিক্যাল স্পেক্ট্রা ধরো একটা টিপিক্যাল স্পেক্ট্রা এরকম দেখতে হবে তো এরকম টাইপের একটা স্পেক্ট্রা তোমার দেখতে হবে মানে এটা ওই মোটামুটি ভাবে এরকম ব্রড স্পেক্ট্রা তো মানে ইউভি ভিজিবল একটা কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে ইউভি ভিজিবল স্পেক্ট্রাটা তোমার এরকম দেখতে আর এই যে স্পেক্ট্রাটা তুমি দেখলে এটা তো একটা ছবি এই ছবিতে কোন কোন জিনিসটা তুমি অ্যাকচুয়ালি ফোকাস করবে বা কোন কোন জিনিসটা অ্যাকচুয়ালি তুমি জাস্ট মনোযোগ দেবে আর এটা মানে এটা কি এই পাহাড়ের মতো দেখতে পাহাড়ের সঙ্গে তুলনা করবে এসব করবে না তুমি জাস্ট এখান থেকে জাস্ট কিছু জিনিস বের করে নেওয়ার চেষ্টা করবে দেখো আমি তিনটে জিনিস নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড প্রথম কথা হচ্ছে দেখো কতগুলো স্পেসিফিক জায়গা থেকে তুমি পিকগুলোকে পেয়েছো এখানে একটা পিক পেয়েছো দেশে নিউ 1 এখানে একটা দেখো পিক পেয়েছো নিউ 2 এখানে একটা ছোট্ট পিক পেয়েছো ধরে নাও নিউ 3 এখানে একটা আবার বড় পিক পেয়েছো ধরে নাও এটা হচ্ছে তোমার নিউ 4 ইত্যাদি ইত্যাদি তাহলে প্রথমেই হচ্ছে পিকের পজিশনগুলো তোমাকে ভাবতে হয় তাহলে প্রথম যে জিনিসটা নিয়ে তুমি ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে পজিশন অফ দ্য পিকস পজিশন অফ দ্য পিকস তার মানে হচ্ছে যেটা আমি বলতে চাইছি যে ফ্রিকোয়েন্সি এর মানেটা হচ্ছে জাস্ট ফ্রিকোয়েন্সি পাশে ইন্টেন্সিটি প্লট যেটা আমি করেছি মানে ফ্রিকোয়েন্সি বা কখনো কখনো একটা ওয়েভ লেন্থের টার্মসে তুমি করতে পারতে ফ্রিকোয়েন্সি আর ওয়েভ লেন্থ at which transition takes place ঠিক আছে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ at which transition takes place এইটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট মানে কোন ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা ঘটছে সেটা তোমাকে প্রথমে বুঝতে হবে আর এই জিনিসটা তুমি কোথা থেকে বুঝবে না সাডেনলি এই জিনিসটা তুমি বুঝবে হচ্ছে এই যে মলিকুলটা তুমি কনসিডার করছো সেই মলিকুলের জাস্ট তার কোয়ান্টাম মেকানিক্স করে তার এনার্জি লেভেল সম্বন্ধে তোমার একটা ধারণা থেকে যেতে হবে এবার দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের সঙ্গে এই যদি ম্যাচ করে তবে তার ট্রানজিশনটা করবে সেখান থেকে তুমি ফ্রিকোয়েন্সিটা পাবে একটা জিনিস তাহলে এই যে জায়গাটা তোমাকে জাস্ট এইভাবে দেখতে হবে যে তোমার মানে যে মলিকুলটা তুমি কনসিডার করছো সেই মলিকুলের জাস্ট এনার্জি লেভেল সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা পেতে হবে তোমাকে সেই মলিকুলের যে এনার্জি লেভেল সম্বন্ধে ধারণাটা কি করে পাওয়া যেতে পারে না একমাত্র পেতে পারে যদি সেই মলিকুলটাকে বা সেই স্পিসিসটাকে তুমি কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করো এটা এক্স্যাক্টলি হতে পারে বা তোমাকে বিভিন্ন রকম অ্যাপ্রক্সিমেট মেথডস ইউজ করে হতে পারে তাহলে এনার্জি লেভেলসগুলো আমি পেয়ে যাবো আর রেজোনেন্স কন্ডিশনের যে গল্পটা বলেছি সেটা হচ্ছে এই যে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের সঙ্গে তোমার বেসিক্যালি এইচ নু ম্যাচ করবে এবারে বিভিন্ন একটা পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে হচ্ছে অনেক এনার্জি লেভেলস আছে উইথ ডিফারেন্ট এনার্জি এবারে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপগুলোও হচ্ছে বিভিন্ন হতে পারে আর দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপও যদি বিভিন্ন হতে পারে তার করসপন্ডিং যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা তোমার বিভিন্ন হতে পারে তাহলে এই কাজটাকে এই যে পার্টিকুলার জায়গাটা একটা স্পেশালি তোমার বোঝার দরকার ভীষণ ইম্পর্টেন্ট আর সেকেন্ড যে জিনিসটা নিয়ে তুমি ইন্টারেস্টেড হবে সেটা হচ্ছে এই দেখো যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পিক হাইট গুলোও কিন্তু সমান নয় এই হাইটটা খুব ছোট এই হাইটটা একটু বড় এই হাইটটা আরো বড় এই হাইটটা আরো বড় তাহলে পিক হাইটটাও কিন্তু তোমার ইম্পর্টেন্ট তাহলে সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পিক হাইট তার মানে এটা বেসিক্যালি ইন্টেন্সিটি বা অন্যভাবে বলতে গেলে রিলেটিভ ইন্টেন্সিটি অফ দ্য পিকস ঠিক আছে মানে ইন্টেন্সিটি কার বেশি কার কম এই জিনিসগুলোকে নিয়ে তোমার জাস্ট ভাবতে হবে আচ্ছা এবারে ইন্টেন্সিটি কার উপরে নির্ভর করবে
আর ইন্টেন্সিটি যদি তুমি একটা পার্টিকুলার মানে মানে কি বলবো, মানে ধরো অ্যাকোয়াস সলিউশন যদি তুমি ধরো ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি তুমি কনসিডার করছো, কোন একটা পার্টিকুলার মলিকুল নিয়েছো, ধরে নাও পটাশিয়াম ডাইক্রোমেট তুমি নিয়েছো। আচ্ছা, পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে তুমি যদি সেখানে লাইট পাঠাও, তাহলে কতটা লাইট অ্যাবজর্ব করলো, হ্যাঁ, বা কতটা লাইট এমিট করলো, আমি অ্যাবজর্পশনটাই দেখছি, ধরো কতটা লাইট অ্যাবজর্ব করলো, হ্যাঁ, সেখান থেকে তুমি ইন্টেন্সিটি তো পেতে পারবে। কতটা লাইট অ্যাবজর্ব করলো সেটা দেখা যাবে যে ওই যে লাইট অ্যাবজর্বিং স্পিসিস পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা আয়োডিন যাদের তুমি নিয়েছো আর কি, তাদের করসপন্ডিং কনসেন্ট্রেশন তার উপরে নির্ভর করবে এবং পাথ লেন্থের উপরে নির্ভর করবে। তারপরে এইটা আবার ডিপেন্ড করে তিনটে জিনিসের উপরে। দিস পার্ট মানে ইন্টেন্সিটি আর কি ডিপেন্ডস অন 3 প্যারামিটার। Intensity depends on 3 important কি বলবো প্রপার্টি। ইন্টেন্সিটিটা 3টে ইম্পর্টেন্ট প্রপার্টির উপর নির্ভর করবে। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অ্যান্ড পাথ লেন্থ। মানে তুমি যে স্যাম্পেলটাকে কনসিডার করো তার কনসেন্ট্রেশন বেশি হলে দেখা যাচ্ছে ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, তার পাথ লেন্থ বেশি হলে, অর্থাৎ যে কিউবেটটা নিয়েছো যার মধ্যে দিয়ে লাইটটা পাস করছে তার উইথটা কত বেশি আর কি, এই কনসেন্ট্রেশন অফ পাথ লেন্থ তার উপরে এটা নির্ভর করবে। এবং কনসেন্ট্রেশন অফ পাথ লেন্থের মধ্যে যে ডিপেন্ডেন্সটা সেটা অ্যাকচুয়ালি তুমি যেটা দিয়ে পাবে সেটা হচ্ছে ল্যাম্বার্ট বিয়াস ল। এই ল্যাম্বার্ট বিয়াস ল আছে, ল্যাম্বার্ট বিয়াস ল থেকে তুমি বেসিক্যালি কনসেন্ট্রেশন অফ পাথ লেন্থ ডিপেন্ডেন্সটা তুমি দেখতে পাবে। আচ্ছা, তুমি আর যে জিনিসের উপর নির্ভর করবে সেটা অবভিয়াসলি হচ্ছে যে লেভেল থেকে ট্রানজিশনটা ঘটছে তার রিলেটিভ পপুলেশনের উপরে নির্ভর করবে। রিলেটিভ পপুলেশন of the energy level from which transition takes place. Relative population of the energy level from which transitions take place. এই একটা জিনিস। আর এই যে রিলেটিভ পপুলেশন অফ দ্য এনার্জি লেভেল ফ্রম হুইচ ট্রানজিশনস টেকস প্লেস, এই যে পার্টিকুলার জায়গাটা, এটা তোমার ওই ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন বা বোলম্যান ডিস্ট্রিবিউশন সেখান থেকে তুমি বুঝতে পারবে আর কি। এটা হচ্ছে তুমি মোটামুটি ভাবে বোলম্যান ডিস্ট্রিবিউশন সেখান থেকে তুমি বুঝতে পারবে, সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। মানে ধরো আমি একটা গাউস স্টেট কনসিডার করছি, আর একটা ধরো কোনো একটা আই স্টেট কনসিডার করছি। ধরো গাউস স্টেটে নাম্বার অফ পার্টিকেল n0, তার এনার্জি হচ্ছে ε0, আর একটা আইএস লেভেল তার নাম্বার অফ পার্টিকেল ধরে ni, তার এনার্জি ধরে নাও তোমার ε এইটা, এদিকে তুমি এনার্জিটাকে প্লট করেছো। তাই একটা কথা হচ্ছে এই ni/n0, এই যে এটা হচ্ছে রিলেটিভ পপুলেশন বলছি, যে আইএস লেভেলে নাম্বার অফ পার্টিকেল বাই গাউন্ড লেভেলের নাম্বার অফ পার্টিকেল, এই যে রেশিওটা সেটা হয় হচ্ছে তোমার আইএস লেভেলের ডিজেনারেসি বাই গাউন্ড লেভেলের ডিজেনারেসি ইন দি e⁻⁻⁰i/kT, যেখানে ডেল্টা এপসাইলন আইটা হচ্ছে এপসাইলন আই মাইনাস এপসাইলন 0, অর্থাৎ আইগেট লেভেল এবং গ্রাউন্ড লেভেল তাদের মধ্যে এনার্জি ডিফারেন্স এটা এপসাইলন আই এর মধ্যে আছে। আর জিআই আর দ্য ডিজেনারেসি of the ground state and I state রেসপেক্টিভলি। তাহলে জাস্ট গ্রাউন্ড স্টেট এবং আইএস লেভেল মানে আইএস স্টেট এবং গ্রাউন্ড স্টেট তাদের ডিজেনারেসি জানো। গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি ইউজুয়ালি হচ্ছে তোমার 1 হয়,
মানে মোস্ট অফ দ্য কেসেই তুমি দেখতে পাবে জি জিরোটা বেসিক্যালি 1 তোমার, তাহলে এনআই বাই এন জিরো তুমি লিখতে পারো জিআই ইটু পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন আই বাই কেটি। ডেল্টা এপসাইলন আইটা হচ্ছে আইগেস লেভেলের এনার্জি মাইনাস গ্রাউন্ড লেভেলের এনার্জি। তাহলে এইটা হচ্ছে তোমার রিলেটিভ প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করছে, এবং যে লেভেল থেকে ট্রানজিশনটা করছে তার রিলেটিভ প্রবাবিলিটিটা যত বেশি হবে আর রিলেটিভ পপুলেশনটা হচ্ছে তোমার যত বেশি হবে করসপন্ডিং স্পেক্ট্রাটাতে তত বেশি ইন্টেন্স হবে। ঠিক আছে, এই একটা জায়গা যেটা খুব ইম্পর্টেন্ট। আর 3 নম্বর যে জিনিসটা তোমাকে ভাবতে হবে সেটা অবশ্যই হচ্ছে, যেটা আমি অলরেডি আলোচনা করেছি, যে রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি। হ্যাঁ, মানে একটা পার্টিকুলার স্টেট থেকে আরেকটা পার্টিকুলার স্টেটে ট্রানজিশনটা ঘটছে, সেটা অবশ্যই রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি তার উপরে নির্ভর করবে। সেটা হচ্ছে রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি। রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি আমি অলরেডি আলোচনা করেছি, যেটা এই ডিপি mn বাই ডিটি আর কি, যেটা আমি বললাম একটুখানি, 8 পাই কিউব বাই 3h স্কয়ার ইন্টু মিউ mn মডুলাস স্কয়ার ইন্টু রো নিউ mn, এটার উপরে, যেটা আমি ফেরমি গোল্ডেন রুল বলছিলাম আর কি। তাহলে দেখো, তাহলে আমি এইখানে যেটা বললাম এটা আমি ডিটেল আর লিখিনি, যে মানে এই যে সিকোয়েন্স অফ ট্রানজিশনটাকে বুঝতে গেলে তোমাকে দেখতে হবে যে যে মলিকুলটা তুমি কনসিডার করছো বা যে সিস্টেমটা স্পেকট্রোস্কোপি তুমি দেখছো, সেই সিস্টেমের এনার্জি লেভেল সম্বন্ধে তোমার পরিষ্কার ধারণা থাকতে হবে। তা পরিষ্কার ধারণা থাকা মানে হচ্ছে তোমার বেসিক্যালি ওই পার্টিকুলার মলিকুলটাকে তোমাকে কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করতে হবে। সেটা হয়তো এক্সাক্ট সলিউশন তো কখনই প্রায় সম্ভব নয়, তখন তোমাকে অনেক অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করে বা কম্পিউটারের সাহায্য নিয়ে তোমাকে সেই ইনফরমেশনগুলোকে পেতে হবে। সেকেন্ড যে অ্যাসপেক্টটা নিয়ে আমরা ইন্টারেস্টেড ছিলাম সেটা হচ্ছে পিক হাইট, অর্থাৎ রিলেটিভ ইন্টেন্সিটি অফ দ্য পিকস। এই ইন্টেন্সিটি আবার 3টে জিনিসের উপর নির্ভর করছে, সেটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অ্যান্ড পাথ লেন্থ, যেটা ল্যাম্বার্ট-ডিয়াস ল, আর বোলম্যান ডিস্ট্রিবিউশনের উপরে নির্ভর করছে, আর রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি অফ ফেরমি-গোল্ডেন রুলের উপরে নির্ভর করছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আর একটা জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি যখন একটা স্পেক্ট্রা থেকে আরেকটা স্পেক্ট্রায় যাবে তখন তুমি ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারবে। তোমার কাছে যদি তোমরা দেখবে যারা আসলে প্র্যাকটিক্যালগুলো একদম হয়নি বলে তোমার অসুবিধে, এনএমআর যদি তুমি দেখো কোনো একটা বই গিয়ে খুব শার্প লাইন দেখতে পাওয়া যায়। আবার ইউভি ভিজিবল স্পেক্ট্রা যখন তুমি দেখবে এরকম জাস্ট ব্রড একটা দেখতে পাবে, মানে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি এইগুলো যখন তুমি কনসিডার করবে, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি যখন তুমি কনসিডার করবে তখন দেখবে স্পেক্ট্রাটা অনেক ব্রড, ফাইরাজ এনএমআর ইয়েসা বা তোমার রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রোস্পেকট্রোস্কোপি যখন তুমি কনসিডার করবে তখন দেখবে স্পেক্ট্রাটা অনেক বেশি শার্প। তার মানে এই যে শার্প এবং ব্রড, অর্থাৎ এই যে মানে কেউ এরকম জাস্ট সিম্পলি ধরো সরু, আর কেউ তখন এই এতটা মোটা, যে সরু মোটা অর্থাৎ উইথটা, সেটা হচ্ছে একটা থার্ড ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা নিয়ে আমাকে একটা ইন্টারেস্টেড হতে হবে। হ্যাঁ, থার্ড যে জিনিসটা নিয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উইথ অর broadening of a spectral line, with or broadening of a spectral line, সেটা একটা থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমাকে ইন্টারেস্টেড হতে হবে। তাহলে দেখো, একটা হচ্ছে তোমার পিক হাইট বা রিলেটিভ ইন্টেন্সিটি অফ দ্য পিকস, সেটা নিয়ে ইন্টারেস্টেড হতে হবে। এক হচ্ছে পজিশন অফ দ্য পিক অর্থাৎ ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ ট্রানজিশন, সেটা নিয়ে ইন্টারেস্টেড হতে হবে। আর এখানে তো উইথ বা ব্রডেনিং নিয়ে তোমাকে ইন্টারেস্টেড হতেই হচ্ছে। আর এবারে এই যে উইথ বা ব্রডেনিং নিয়ে যখন তুমি কথাবার্তা বলবে তখন একটা স্পেক্ট্রা বিভিন্ন কারণে জাস্ট ব্রড হতে পারে। এক্ষেত্রেও বেসিক্যালি 3 টাইপের ব্রডেনিং তুমি দেখতে পারো। থ্রি টাইপস অফ ব্রডেনিং। আর 1 নম্বর হচ্ছে যেটা বেসিক্যালি লিকুইড স্টেট অনেক বেশি হয়, যে মলিকুলগুলোর যখন দেখো এইখানে যখন তুমি এই
সকল পজিশন অফ দ্য পিক নিয়ে কথাবার্তা বলছো, তার জন্য তোমার যেটা দরকার হচ্ছে এনার্জি লেভেলসগুলো দরকার। আচ্ছা, এবারে একটা আইসোলেটেড মলিকুলের ক্ষেত্রে তুমি এনার্জি লেভেল বের করলে, কিন্তু সেই মলিকুলটা যদি কোনো একটা সলিউশনের মধ্যে থাকে, যে তাদের মধ্যে ধাক্কাধাক্কি বা ইত্যাদি হয় বা কলিশন হয়, তখন তো আইসোলেটেড মলিকুলের যা এনার্জি হবে, নিশ্চয়ই যে মলিকুলটা কন্টিনিউয়াসলি কোলাইড করছে সলিউশনের মধ্যে, সেক্ষেত্রে নিশ্চয়ই তোমার এনার্জিটা একই হবে না। তাহলে এনার্জি লেভেল যদি এরকমভাবে পাল্টে যায়, তাহলে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিও পাল্টে যাবে। তা সেখান থেকে যে একটা ব্রডেনিং অ্যাপিয়ার করবে, তাকে বলা হবে কলিশনাল ব্রডেনিং। কলিশনাল ব্রডেনিং, অনেক সময় এটাকে বলা হয় যে প্রেসার ব্রডেনিং। মানে গ্যাস ফেজে যদি তুমি করো, তাহলে গ্যাসের প্রেসার যত বেশি হয়, এই ব্রডেনিং তত বেশি বাড়ে বলে এটা অনেক সময় প্রেসার ব্রডেনিংও বলা হয়। এইটা একটা পার্টিকুলার টাইপ অফ ব্রডেনিং, যেটা নিয়ে আমাকে আলোচনা করতে হবে। আচ্ছা, 2 নম্বর যে জিনিসটা নিয়ে আমাকে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখা যায় যদি গ্যাস ফেজে তুমি যাও, তাহলে গ্যাস ফেজে এবং লো প্রেসারে যদি তুমি যাও, তাহলে কলিশনাল ব্রডেনিং বা প্রেসার ব্রডেনিংটা তোমার অনেকটা কমে যেতে পারে, কিন্তু তখন একটা অন্য রকমের ব্রডেনিং চলে আসে, যাকে বলা হয় ডপলার ব্রডেনিং। এই সাউন্ডের যেমন ডপলার এফেক্ট হয়, ঠিক এখানেও একই রকম ভাবে ডপলার, লাইটের ডপলার এফেক্ট হয়, সেখান থেকে ডপলার ব্রডেনিং তুমি পাবে। এটা আচ্ছা, ডপলার ব্রডেনিংটা হয় বেসিক্যালি, কারণটা হচ্ছে যে যখন তুমি লো প্রেসারে গ্যাস ফেজে মলিকুলগুলো রাখবে, সে মলিকুলগুলো স্পিড আছে, স্পিড থাকার জন্য যখন লাইট তার সাথে ইন্টারাক্ট করতে থাকবে, তখন রিলেটিভ স্পিডটা সেটা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, সেই মতো করে ফ্রিকোয়েন্সি বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, সেখান থেকে একটা ব্রডেনিং তুমি পেতে পারো, যেটা বেসিক্যালি হচ্ছে ডপলার ব্রডেনিং। মানে এটা সাউন্ডের সঙ্গে কম্পেয়ার করে তুমি বুঝতে পারবে, যখন ট্রেন তোমার দিকে আসছে, তুমি ট্রেনের দিকে যাচ্ছ আর কি, হ্যাঁ, সেই পার্টিকুলার ক্ষেত্রে ট্রেনের যে সাইরেনটা, সেটা তোমার অনেক বেশি তীক্ষ্ণ লাগবে। আবার উল্টো দিকে যদি তুমি ধরো ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তুমি তার উল্টো দিকে যাচ্ছ, তখন তার তীক্ষ্ণতাটা অনেকটা কমে যাবে। তাহলে এই যে সাউন্ডের যে ডপলার এফেক্ট, সেটা লাইটের ক্ষেত্রে তুমি পার্টিকুলার ক্ষেত্রে দেখতে পাবে, ডপলার ব্রডেনিং। আচ্ছা, এবারে এই দুটো ব্রডেনিং এ হয়তো চেষ্টা করলে তোমার টেন্স টু জিরো করে ফেলা যায় বা মিনিমাইজ করে ফেলা যায়, কিন্তু কিছু ব্রডেনিং আছে যে ব্রডেনিংটাকে তুমি কোনো রকম ভাবেই আর তাকে কমাতে পারবে না, সেটা হচ্ছে ন্যাচারাল উইথ বা আনসার্টেনটি ব্রডেনিং, যেটা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের জন্য আছে। আনসার্টেনটি ব্রডেনিং, আনসার্টেনটি ব্রডেনিং, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে কি। দেখ, এবার এই তিনটে ব্রডেনিং তার বিভিন্ন রকমের তোমার মানে এই ব্রডেনিংটা কেমন তার মতো করে না, এই যে শেপটা নির্ভর করে। এই যে একটা স্পেকটা দেখো এরকম টাইপের একটা দেখতে মোটামুটি না, এটা এটা আর যদি ভালো করে অ্যানালাইজ করো আর কি, তখন তুমি দেখতে পাবে যে কোন ব্রডেনিংটা ইম্পর্টেন্ট, তার মতো করে বিভিন্ন রকমের তুমি শেপ পেতে পারো আর কি। ডবলারের ক্ষেত্রে গাউসিয়ান শেপ হতে পারে, হ্যাঁ, কলিশনাল ব্রডেনিং ক্ষেত্রে লরেঞ্জিয়ান শেপ হতে পারে, ইত্যাদি ইত্যাদি আর কি। সেই একটা পার্টিকুলার জায়গা, যে জায়গাটা নিয়ে কিন্তু আমাকে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হতে হবে। তাহলে দেখো, আমরা যখন একটা স্পেকটাকে দেখবো, স্পেকটাকে বোঝার চেষ্টা করব, তখন কিন্তু আমাকে জাস্ট এই মানে এই সব মানে এই তিনটে অ্যাসপেক্ট নিয়ে জাস্ট মাথা ঘামাতে হবে: পজিশন অফ দ্য পিককে, হাইট অফ দ্য পিককে, আর উইথ অফ দ্য পিক, এইগুলো। এবং সেইগুলোকে ভালো করে বোঝার জন্য আমাকে কিন্তু এই মানে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এইসব এত কিছু কিন্তু ভালো করে করে পড়তে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই যে যখন তুমি এই পজিশন অফ দ্য পিক তুমি বলবে, পজিশন অফ দ্য পিক, অফ দ্য পিক মানে অর্থাৎ ফ্রিকোয়েন্সি, যেটা ফ্রিকোয়েন্সিটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে না, বেসিক্যালি টু আন্ডারস্ট্যান্ড দ্য position of the peaks, you have to know the
এনার্জি লেভেলস অফ দ্য মলিকুল। এনার্জি লেভেলস অফ দ্য মলিকুল তোমাকে ভাবতে হবে। আর এবারে আন্ডার বর্ন অপিনিয়নের অ্যাপ্রক্সিমেশনে তুমি দেখে নিয়েছিলে আন্ডার বর্ন অপিনিয়নের অ্যাপ্রক্সিমেশন তুমি দেখে নিয়েছো যে এই যে মলিকুলের যে এনার্জিগুলো সেটাকে তুমি জাস্ট ট্রান্সলেশনাল এনার্জি, রোটেশনাল এনার্জি, ভাইব্রেশনাল এনার্জি এবং ইলেকট্রনিক এনার্জি তাদের যোগফল হিসেবে তুমি লিখতে পারছো। আচ্ছা, এবারে ট্রান্সলেশন নিয়ে আমি মাথা ঘামাবো না, কারণ এনার্জি কন্টিনিউয়াস বলে এর করসপন্ডিং কোনো স্পেকট্রোস্কোপি হয় না। আচ্ছা, এবারে এই যে রোটেশনাল মোশন নিয়ে বা রোটেশনাল এনার্জি নিয়ে তুমি যখন কথাবার্তা বলবে, ধরো তুমি যখন ট্রান্সলেশনটা আমি আর ভাবছি না, ট্রান্সলেশনটা পার্টিকুলার বক্স মডেল দিয়ে বুঝতে পারা যায়, কিন্তু এটা আমার এখানে ইম্পর্টেন্ট নয় মানে স্পেকট্রোস্কোপি কনটেক্সটে, কারণ ট্রান্সফার করা স্পেকট্রোস্কোপি হয় না। কিন্তু রোটেশনাল এনার্জি এইটা ক্যান বি অবটেন, মানে তার এক্সপ্রেশনটা ক্যান বি অবটেন ফ্রম দ্য রিজিড রোটার মডেল। তার পার্টিকুলার ডায়াটমিক মলিকুল যখন তুমি কনসিডার করবে, ডায়াটমিক মলিকুলে যখন রোটেশনাল মোশনটা হচ্ছে, তুমি ধরে নিতে পারো একটা সেন্টার অফ মাস আছে, সেন্টার অফ মাসের অ্যাবাউটে হচ্ছে মলিকুলটা তোমার রোটেট করছে, এবং তুমি ধরে নিচ্ছ যে মলিকুলটা নাকি এতটাই শক্ত, হ্যাঁ, বা বন্ডটা এতটাই স্ট্রং যে ডিউরিং রোটেশন বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। সেটা হচ্ছে রিজিড রোটার মডেল। তাহলে রিজিড রোটার মডেল থেকে তুমি যে রোটেশনাল এনার্জি পেয়ে যেতে পারো সেই মডেলটাকে, আর এবারে রিজিড রোটার মডেল থেকে যে এনার্জি পাবে সেটা কারেক্ট হবে না, এবং তারপরে তোমাকে যেটা করতে হতে পারে যে নন রিজিডিটি কারেকশনস একটা তোমায় নিয়ে আসতে পারে, নন রিজিডিটি কারেকশন। তাহলে এই যে রিজিড রোটার এই যে পার্টিকুলার প্রবলেমটা, এইটা আমরা 5th সেমিস্টারে রিজিড রোটার প্রবলেম তার কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্টটাকে পড়েছি। আর নন রিজিডিটি কারেকশনের যে জায়গাটা, নন রিজিডিটি কারেকশনটা বেসিক্যালি তোমার ওই মানে সেটা সবাই করেনি, যে আমরা পার্টারবেশন থিওরি যখন পড়িয়েছিলাম, সেই পার্টারবেশন থিওরিতে হচ্ছে যে নন রিজিডিটি কারেকশন ঢোকালে হচ্ছে এনার্জি লেভেলগুলো কেমন করে চেঞ্জ হয় সেটাকে নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলা হয়েছে। তার মানে যে মডেলটা এখানে দরকার রোটেশনাল এনার্জি কোয়ান্টাইজেশনটাকে বোঝার জন্য, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে রিজিড রোটার মডেল। তাহলে এইটাকে কোয়ান্টাম মেকানিক্যালি ভালো করে বুঝতে হবে, এবং দেখতে পাবো যে বাস্তবে মলিকুলগুলো রিজিড রোটার নয়। এই যে বলা হচ্ছে না যে যে ডিউরিং রোটেশন বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু যখন রোটেট করবে সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে, আর বন্ডগুলো সত্যি সত্যি ইলাস্টিক, সেই জন্য সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য বন্ডটা হচ্ছে ইলংগেটেড হতে পারে আর কি, তখন সেটা হবে নন রিজিড রোটার। এই নন রিজিডিটি কারেকশনটা কিন্তু তোমাকে ঢোকাতে হবে এটা। আর এবারে যদি তুমি ভাইব্রেশন কনসিডার করো, ভাইব্রেশন এনার্জি, তার জন্য যে মডেলটা সেটা হচ্ছে তোমাকে প্রথমে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল দিয়ে তোমাকে শুরু করতে হবে। আর এক্ষেত্রেও দেখতে পাবো যে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরটা আমরা জাস্ট গত সেমিস্টারে পড়েছি, ঠিক আছে। আচ্ছা, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর দিয়ে দেখা যাবে যে ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি বা ভাইব্রেশন এনার্জি সবকিছু বুঝতে পারা যাচ্ছে না, সেই জন্য আমাকে এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর থেকে তোমাকে জাস্ট অ্যান হারমোনিক অসিলেটরে চলে যেতে হবে। অ্যান হারমোনিসিটি কারেকশনটাকে নিয়ে আসতে হবে, হ্যাঁ, এবং সেই জন্য তোমার এখান থেকে তুমি যেটা নিয়ে স্টার্ট করো সেটা হচ্ছে মোর্স পোটেনশিয়াল। মোর্স পোটেনশিয়াল এইটাকে জাস্ট নিয়ে ভাবতে হবে। আচ্ছা, মোর্স পোটেনশিয়ালটাও একই রকম করে আমরা জাস্ট কেমন করে তার এনার্জি লেভেলগুলো চেঞ্জ হতে পারে সেটা পার্টারবেশন থিওরিতে কিছুটা দেখিয়েছি, কিন্তু মোস্ট পোটেনশিয়াল প্রবলেম যেগুলো সলভ করা যায় তার এক্সাক্ট সলিউশন বেশ কমপ্লিকেটেড, সেটা আমরা করবো না। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে যে যে এই সিম্পল হারমোনিক অসিলেটরের থেকে সিম্পল হারমোনিক অসিলেটর যেটার এক্সাক্ট সলিউশন আমার কাছে আছে, তার এনার্জি লেভেল সম্বন্ধে আমার একটা ধারণা আছে। আর বিভিন্ন রকমের অ্যানহারমোনিসিটি কারেকশন যখন আমি ঢোকাবো, পার্টিকুলার মোর্স অসিলেটর মডেল যেখানে আমি কনসিডার করবো, হ্যাঁ, তার ক্ষেত্রে যে এনার্জি অন্তত লিডিং কারেকশনটা কি হয় সেই ইনফরমেশনটা আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে পেয়ে যাবো। আর তোমার ইলেকট্রনিক এনার্জি, ধরো ইলেকট্রনিক এনার্জি,
তার জন্য অনেক এই অ্যাপ্রক্সিমেট মেথডস তোমাকে ইউজ করতে হতে পারে। দেখো অ্যাটম যদি হতো হাইড্রোজেন অ্যাটমকে মডেল দিয়ে তুমি করতে, কিন্তু মলিকুলের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাপ্রক্সিমেট মানে মেথডস তোমাকে ইউজ করতে হবে। অ্যাপ্রক্সিমেট মেথডস লাইক তোমার মানে একটা মলিকুলের আর কি ইলেকট্রনিক এনার্জি, তার জন্য অ্যাপ্রক্সিমেট মেথডস লাইক ভেরিয়েশন প্রিন্সিপাল, পারটারবেশন থিওরি এক্সেট্রা। আর এই ভেরিয়েশন বেস দুটো ইম্পর্টেন্ট মেথড আছে, একটা ভ্যালেন্স বন্ড থিওরি আর হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি আর কি। এইগুলোকে নিয়ে জাস্ট তোমাকে দেখে মানে ইলেকট্রনিক এনার্জি, তার কোয়ান্টাইজেশন এবং তার ক্ষেত্রে এনার্জি লেভেলস কেমন কেমন হয় এগুলো সম্বন্ধে একটু ধারণা তোমার থাকতে হবে আর কি। এটা তাহলে রোটেশন, ভাইব্রেশন এবং ইলেকট্রনিক এই 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 যে জিনিসগুলো একটুখানি মানে আমি যেটা যেটা বললাম, একটা মলিকুলের যে বিভিন্ন রকমের এনার্জি থাকে আর কি, ট্রান্সলেশন, রোটেশন, ভাইব্রেশন, ইলেকট্রনিক, এবং ট্রান্সলেশন, ভাইব্রেশন এবং ইলেকট্রনিক তিনটে এনার্জি এক্সপ্রেশন কেমন হয়, হ্যাঁ, সেইটার জন্য তোমার তিনটে মডেল সিস্টেম জাস্ট ইউজ করা হয়। একটা রিজিড রোটার সিস্টেম, একটা সিম্পল হারমোনিক অসিলেটর সিস্টেম, আর ইলেকট্রনিক মোশন যদি তুমি অ্যাটমের জন্য করতে আর কি, এখানে আমি এটা হচ্ছে ফর মলিকুল আর কি, এটা ফর মলিকুলের ক্ষেত্রে এটা। এবার যদি ফর এটা অ্যাটম হয়ে গেছে না, যদি আমি এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, ফর অ্যাটম তোমার যে মডেলটা সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম or hydrogen like one electron system। এইটা জাস্ট মডেল ধরে নিয়ে তোমাকে জাস্ট করতে হবে। তারপরে এইখান থেকে জাস্ট মেনি ইলেকট্রন যদি থেকে যায় তাহলে কেমন করে তোমার পলি ইলেকট্রন অ্যাটমের জন্য কারেকশন করে তোমাকে জাস্ট ঢোকাতে হয় আর কি। এবার এই ক্ষেত্রে জাস্ট কারেকশন due to presence of আদার ইলেকট্রন, এগুলোকে ঢোকাতে হয় আর কি। ঠিক আছে, তাহলে দেখো এই যে যে তোমার পজিশন অফ দ্য পিক বা যে ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা ঘটছে সেইটাকে বুঝতে গেলে তোমার কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার এই যে বিভিন্ন রকমের মোশনস আছে মলিকুলের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তার যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্সটা সেইটাকে একটুখানি ঝালিয়ে নিতে হবে। ঝালিয়ে নিয়ে সেখান থেকে তোমাকে এনার্জি এক্সপ্রেশনগুলোকে পেতে হবে। এবং কখনো কখনো যদি সিলেকশন রুল বের করতে হয়, সিলেকশন রুল বের করার সময় কিন্তু হয়তো ওয়েভ ফাংশন এক্সপ্রেশনটা তোমার লাগতে পারে। দেখো তাহলে আমরা একটা মোটামুটি ভাবে একটা রিভিউ করার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি কোন কোন জিনিস নিয়ে আমি ইন্টারেস্টেড। তাহলে আজকে আমি কি করলাম একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমি যে কাজটাকে করলাম মানে হোয়াট উই হ্যাভ ডিসকাসড আর কি, সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমি প্রথমেই যে কাজটাকে করেছি সেটা হচ্ছে এই যে এই মেকানিজম of interactions of molecule with light, এটাই ক্লাসিক্যাল অ্যাপ্রোচ যেটা, এইটা প্রথমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করেছি যে কেমন করে মলিকুলের সঙ্গে লাইটের ইন্টারাকশনটা হচ্ছে, সেইটা জাস্ট মেকানিজমটা একটুখানি জাস্ট বোঝার চেষ্টা করেছি। আচ্ছা, তারপর যে কাজটা আমরা মূলত আলোচনা করেছি সেটা হচ্ছে যে যে কোন একটা পার্টিকুলার স্পেকটা যখন দেখবো তার কোন কোন জিনিস নিয়ে তুমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। হ্যাঁ, এই যে মানে ঠিক আছে, আমি একবারই বলে দিচ্ছি যে একটা স্পেকটা যখন তুমি দেখবে সেই স্পেকটা কোন কোন জিনিসগুলি নিয়ে তুমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। তাহলে জাস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ অ্যান এক্সপেরিমেন্টাল স্পেকটা যে কোনো তোমার থিওরিটিক্যালি অ্যানালাইজ করতে হবে। তার জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন, অর্থাৎ কোন ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা করতে সেটা তোমার দরকার। ইন্টেন্সিটি অফ স্পেকট্রাল লাইন অর ব্যান্ড সেটা দরকার, আর উইথ অফ এ স্পেকট্রাল লাইন সেটা দরকার। আচ্ছা, এবারে ফ্রিকোয়েন্সি কার কার উপর কেমন করে নির্ভর করে, ইন্টেন্সিটি কার কার উপর কেমন করে নির্ভর করে, এবং উইথ কার কার উপর কেমন করে নির্ভর করে, আমি জাস্ট
মানে ব্রিফলি বলেছি। এই প্রত্যেকটা জিনিস নিয়ে ডিটেল জাস্ট কথা বলার জায়গা আছে। আমরা যখন একটা স্পেসিফিক স্পেকট্রোস্কোপি দেখবো, প্রত্যেকটা স্পেসিফিক স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে হচ্ছে এই 3টে অ্যাসপেক্ট নিয়ে মূলত আলোচনা করবো। কোন ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা ঘটছে সেটা যেমন দেখবো, তোমার ইন্টেন্সিটি অফ স্পেকট্রাল লাইন, হ্যাঁ, সেইটা কেমন করে কিভাবে ডিপেন্ড করছে সেই পার্টিকুলার জিনিস দেখবো, আর উইথ অফ দ্য স্পেকট্রাল লাইন সেই জিনিসটা আমরা জাস্ট আলোচনা করবো। এটা আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি। আর আমরা নেক্সট ক্লাসে যে জিনিসটাকে আলোচনা করতে চাইছি, নেক্সট ক্লাসে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে আমি এই ডিটেলিংগুলোর মধ্যে এখন যাব না, কারণ এইগুলো তোমার সিলেবাসের মধ্যে নেই। তাহলে নেক্সট ক্লাসে আমি একদম সরাসরি রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে চলে যাব। আচ্ছা, রোটেশনাল স্পেকট্রোস্কোপিটা প্রথমে হচ্ছে রিজিড রোটার মডেল দিয়ে করব, এবং সেই রিজিড রোটার মডেল থেকে কি কি পাওয়া যায়, হ্যাঁ এই সব জিনিসগুলো আমি দেখে নেবো। তারপর দেখবো কিছু কিছু জিনিস এক্সপেরিমেন্টের থেকে মিলছে না, সেই জন্য আমি নন রিজিডিটি কারেকশনটাকে করব। এবং এই যে রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে যে কোন ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা ঘটছে সেই এক্সপ্রেশনটা আমি যেমন করে বের করব, সিমিলারলি এই রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে দেখা যাচ্ছে যে ইন্টেন্সিটি অফ দ্য স্পেকট্রাল লাইন গ্র্যাজুয়ালি প্রথমে বাড়ে, তারপর একটা ম্যাক্সিমামে পৌঁছে, তারপর কমে। তো সেই ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমরা আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আরো যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রোটেশনাল স্পেকট্রাল লাইনগুলো বেসিক্যালি শার্প হচ্ছে, কেন হচ্ছে সেটাকে নিয়ে জাস্ট এই যে উইথ অফ স্পেকট্রাল লাইন আর কি, সেইটা নিয়ে জাস্ট এই পার্টিকুলার কেসটা আমরা আলোচনা করবো। নেক্সট ক্লাসে আমরা রোটেশনাল স্পেকট্রোস্কোপি শুরু করে শেষ করে নেওয়ার চেষ্টা করবো। তাহলে এই হচ্ছে আজকে যে জিনিসটা আমরা কভার করতে চেয়েছিলাম। আমার মনে হয় আজকে এখানে শেষ করে দেওয়া দরকার। এন্ড অফ লেকচার 2। দেখো, যে জিনিসগুলো আমি কভার করতে চেয়েছি আজকে সেই জিনিসগুলো আমি মোটামুটি ভাবে বললাম। কারো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা বলতে পারো, মানে কারো যদি কিছু বুঝতে অসুবিধা থাকে যে জিনিসগুলো বলেছি সেই কনটেক্সটে তোমরা বলতে পারো। তাহলে আমরা ইন্ট্রোডাকশন আগের দিন দিয়েছিলাম, আজকে সেই ইন্ট্রোডাকশনের নেক্সট পার্টটা আমরা জাস্ট বললাম, যেখানে যেমন বিও অ্যাপ্রক্সিমেশন থেকে আলোচনা করা হয়েছে, ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলা হয়েছে, লাইট বাটার ইন্টারাকশন নিয়ে কথাবার্তা বলা হলো, একটা স্পেকট্রা কোন কোন জিনিস নিয়ে তুমি একটু ইন্টারেস্টে সেই সব নিয়ে কথাবার্তা বলা হলো আর কি। এবারে এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে, আমি দেখো মানে জাস্ট এই ইন্ট্রোডাকশনে আমরা প্রত্যেকটা বিষয় যে জিনিসগুলো আমি জাস্ট টাচ করে করে গেলাম, সে প্রত্যেকটা জিনিস নিয়ে ডিটেল কথাবার্তা বলতে পারতাম, কিন্তু সেই জিনিসগুলো আবার যে রেসপেক্টিভ স্পেকট্রোস্কোপিগুলো যখন দেখবো সেখানে আমাকে আবার আলোচনা করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আমি জাস্ট এই মানে ইন্ট্রোডাকশনটাকে দীর্ঘায়িত না করে আমরা নেক্সট দিন একদম স্পেসিফিক্যালি মাইক্রোস্পেকট্রোস্কোপির মধ্যে ঢুকে যাই। এবং মাইক্রোস্কোপিক স্পেকট্রোস্কোপির মধ্যে ঢুকে গেলে সেইখানে কিন্তু এই যে ফিচারগুলো এখানে আমি জাস্ট জেনারেল ফিচারের মধ্যে কাজ বলে রেখেছি আর কি, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু ওখানে একটা আলোচনা করার সুযোগ থাকবে এবং সেটা করবো আমরা, ঠিক আছে? বলো, আর কেউ কিছু বলতে চাও? স্যার বলছি যে যেখানে পজিশনের কার্ভটা এঁকেছিলেন আর কি, ওখানে আপনি বললেন যে ফ্রিকোয়েন্সি অথবা ওয়েভলেন্থ যে কোনো ধরেই হবে। তো আমি বলছি যে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যে কার্ভটা যেরকম হবে ওয়েভলেন্থের ক্ষেত্রে তো ঠিক সেরকম হবে না, এক্স্যাক্টলি একই রকম হবে। মানে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি তো ওয়েভলেন্থের সঙ্গে রিভার্স প্রপোর্শনাল। রিভার্সলি প্রপোর্শনালটা কি হয়েছে, মানে আমি তো কোথাও কোন দিক থেকে কোন দিকে বাড়ছে, কোন দিক থেকে কমছে তো লিখছি না। ফ্রিকোয়েন্সি যেমন বাঁ দিক থেকে ডান দিকে বাড়ছে, তাহলে ওয়েভলেন্থ ডান দিক থেকে বাঁ দিকে জাস্ট বাড়বে, এই জাস্ট, আর কিছু না। মানে এটা মানে নেচারটা একই রকমের হবে আর কি, আমি সেটা বলতে চাই। আচ্ছা আচ্ছা স্যার, মানে কতগুলো পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে যেমন তুমি পিক পেয়েছো, ওখানে কতগুলো পার্টিকুলার ওয়েভলেন্থে তুমি পিক পাবে। হ্যাঁ, তারপরে হাইটটা একই রকম তুমি জাস্ট বলবে, উইথটা একই রকম ভাবে তুমি বলবে, নেচারটা পাল্টাবে না। ওকে স্যার, ঠিক আছে।